আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা তোমাদের সবার? তোমাদের সবাইকে আমাদের ক্যাপশন রিভিশন প্রোগ্রামের আজকের লেকচারে অনেক অনেক স্বাগতম। আজকে আমরা আমাদের রসায়ন প্রথম পত্রের খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। সেটার প্রথম পার্টটা হচ্ছে এইটা। এই প্রথম পার্টের ভিতরে আমরা যেটা আলোচনা করব সেটা আমি লিখে রাখছি এখানে, দেখো। পর্যায় সারণী, ব্লক মৌল, তাদের বৈশিষ্ট্যগুলো, অক্সাইডও থাকবে এখানে। তো অক্সাইডের কথাটাও লিখে ফেলি তাহলে, যেহেতু এটা থাকবেই। অক্সাইড কয় ধরনের অক্সাইড হতে পারে বলো তো? নয় ধরনের, সবগুলোই কিন্তু আমরা বলে যাব, সমস্যা নেই। তারপরে হচ্ছে ডি ব্লক মৌল ডিটেলস। ফার্স্ট যে আমার পার্টের ভিতরে আমরা এই তিনটাকে কভার করব। আমরা টোটাল 3টা লেকচারের ভিতরে বা 3টা পার্টের মধ্যে ইনশাল্লাহ এই চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। ওকে, সো প্রথম লেকচারের ভিতরে তুমি এতটুকু পাবা। আমি তোমাদের সাথে আছি আশিকুল ইসলাম খান ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। ওকে, সো চলো তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা পর্যায় সারণীকে পড়বো। পর্যায় সারণীতে আমরা সাধারণত ক্লাস 9-10 বা ধরো 11-12 পর্যন্ত 30টা পর্যন্ত মৌল পড়ি। কত ডিটেলস কী পড়ি সেটা আমরা একটা স্লাইডে একটু সময় নিয়ে দেখিয়ে শুনিয়ে ইনশাল্লাহ তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? ওকে, এই ধরে নাও আমাদের সেই আধুনিক পর্যায় সারণী। এই আধুনিক পর্যায় সারণী অনুযায়ী এরকম ঘটনাগুলো ঘটে, এগুলো তোমরা অলরেডি জানো। চলো আমরা একটু শুরু করি। আমি যেরকমভাবে পর্যায় সারণীটাকে ড্র করতেছি, এই এক লেকচারের ভিতরে কিন্তু পর্যায় সারণী সম্পর্কে অনেক কিছু পড়া হয়ে যাবে ভাইয়া তোমার। সো আমি তোমাকে বলবো তুমিও এই কাজটা কাইন্ডলি করবা, ঠিক আছে? এই কাজটা তুমিও করবা, তোমার জন্য হবে, বেটার হবে। ওকে ভাইয়া, আচ্ছা একটু ওয়েট, আমি এটাকে আগে মানে এটা আমরা আসলে অ্যালাইনমেন্ট করতেছি, বুঝছো? তো আমার যেহেতু বোর্ড, তোমার তো আসলে খাতা, তো তুমি যেটা তোমার কাছে আছে সেটাকে অ্যালাইন করবা, কোনো সমস্যা নেই। ওকে, তো ধরো এটা একটা প্রথমে দিলাম, তারপরে একটা মাঝ বরাবর দিব আমরা, একেবারে মাঝ বরাবর ধরে নাও দিছি একটা। ওকে ওকে, আচ্ছা এবার আসো, আমরা এখানে বলতেছি এখানে হচ্ছে আমাদের মনে করে নাও হাইড্রোজেন, এইখানে আমরা নিচ্ছি হচ্ছে ভাই হিলিয়াম, হাইড্রোজেন এবং হিলিয়াম। তারপরে বলো তো আমাদের আসলে এরা কারা থাকে? আমি প্রথম গ্রুপটা লিখে ফেলতেছি এবং কে কে হবে সেই জন্য সবাইকে লিখে ফেলতেছি। দেখো, হাই লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। 1 নাম্বার গ্রুপ যেটা, সেই গ্রুপটা আমি টোটাল লিখে ফেললাম, 7টা আছে না, দেখো 7টা মৌল লিখে ফেলছি। তুমি এরকমভাবেই লিখবা। এস ব্লক এবং পি ব্লক মৌলগুলোকে আমরা গ্রুপ ওয়াইজ মুখস্থ করে ফেলবো একেবারে। এটাকে বুঝে মনে রাখা বলো, নেমোনিক্স বা ছন্দ দিয়ে মনে রাখা বলো, যাই করো না কেন করতে হবে তোমাকে 118টা মৌলের ভিতরে। আচ্ছা চলো আমি এটা লিখে ফেললাম। তারপরে হচ্ছে 2য় নাম্বার গ্রুপটাও লিখে ফেলি। কী ছিল এটা বলো তো ভাইয়া? এখানে তো নাই, এই যে এখান থেকে শুরু, তাই না? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। ডান। ওকে, 2টা গ্রুপ শেষ আমার। এবার আমি যে কাজটা করবো সেটা হচ্ছে অ্যালাইনমেন্টটা আর কি আরেকবার ঠিক করে নিব। হ্যাঁ, অ্যালাইনমেন্টটা আর কি আরেকবার একটু ঠিক করে নিব। হ্যাঁ, তো চলো আমরা অ্যালাইনমেন্টটা যদি ঠিক করি, অন্য একটা কালার দিয়ে অ্যালাইনমেন্টটা ঠিক করি। আসো, মানে একটা পর করে আমরা অ্যালাইনমেন্টটাকে ঠিক করব যেন আমাদের এটাকে সুন্দর লাগে আর কি, ঠিক আছে? ওকে ওকে, এরপরে হচ্ছে এইটা, এটা যদিও লাগবে না পুরোটা, বাট তারপর আমরা দিয়ে রাখলাম। দেখো আমরা অ্যালাইনমেন্ট করতেছিলাম আর কি। ওকে, হয়ে গেছে। এখন আমার আসলে এখানে 18টা টোটালের গ্রুপ আছে। তো ইন মানে মিন হইলে আমি বলতে পারি আমাদের গ্রুপ যদি আমরা শুরু করি, এই যে এই গ্রুপটা আমাদের কত, এটা বলো তো? এটা হচ্ছে আমাদের 1 নাম্বার গ্রুপ, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার গ্রুপ। হ্যাঁ, আচ্ছা তারপরে হচ্ছে আমাদের এই যে এখানে এটা হলো আমাদের ভাইয়া কত, 18 নাম্বার গ্রুপ। এরপরে এটা হবে কত বলো তো? 17 নাম্বার গ্রুপ। এটা হবে হচ্ছে আমাদের 16। যেরকমভাবে করতেছি এরকমভাবে, তোমার কাছে মনে হতে পারে টাইম যাচ্ছে, বোধহয় টাইম যাচ্ছে না, তুমি কিন্তু খুব ভালো মতন শিখতেছো। দেখো 14 নাম্বার গ্রুপ, তারপরে হচ্ছে 13 নাম্বার গ্রুপ, 13 নাম্বার গ্রুপ থেকে 18 নাম্বার গ্রুপ, এরাই কিন্তু হচ্ছে আমাদের পি ব্লক মৌল। এখন মধ্যখানে এখানে আমরা আরও 10টা দিতে হবে, 10টা দিতে হবে না? তাহলে এই যে ধরো এখান থেকে আমরা 3 দিব, এটাকে আমরা 4 দিব, 5 দিব, 6 দিব, 7 দিব, 8, 9, একটু 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 চাপায় দেই, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ডান ডান, যতরকমভাবে লিখছি সেটাই ডান। ওকে, নো প্রবলেম। এক ঘর পর আমরা অ্যালাইনমেন্টটাকে ঠিক করে ফেলবো। এই যে এটা অলরেডি আমাদের 2-এ ধরো একটা অ্যালাইনমেন্ট দিলাম। হ্যাঁ, 2-এ মনে করো না একটা অ্যালাইনমেন্ট এরকমভাবে দিছি। চলো এটাকে টেনে নিয়ে যে 4-এর ভিতরে এখানে দেই যেন সোজা থাকে আমাদের। চলো এটাকে টেনে নিয়ে যে আমরা 6-এর ভিতরে এটাকে দেই যেন সোজা থাকে আমাদের। এটাকে টেনে নিয়ে যে 8-এর ভিতরে আমরা দেই। ওকে, এবার এটাকে ধরো, এটাকে আবার টেনে নিয়ে যে পরে এক ঘর পরে 11-তে দেই, সরি 10-এ দেই। তারপরে আবার এটাকে টেনে নিয়ে যে 12-তে দেই,
যেন আমাদের পর্যায় সারণীটা দেখতে ঠিকঠাক থাকে। ওকে, 16তে দিলাম। এরপরে আবার এটাকে ধরো, দিয়ে একটা টান দিয়ে একটা টান দিয়ে এটাকে ধরো, ধরছো, একটা টান দিয়ে 18তে রাখলা। গুড, এই যে ডান ডান। এখন আমি যে কাজ করতে পারি, এটা আমার জন্য অপ্রয়োজনীয় হয়ে গেছে, ওটাকে এলিমিনেট করে দিলাম। এবার আমাদের এস ব্লক মৌলগুলো লেখা শেষ হয়ে যায়নি, একটু বাকি আছে। চলো পি গুলাকে আমরা লিখবো হচ্ছে এটা দ্বারা। তাহলে পি ব্লক মৌল হিলিয়াম, নিয়ন, নিয়ন না, হ্যাঁ, আর্গন, জেনন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এ কয়টাই লিখলাম। ঠিক আছে, ওকে। এরপরে 17 নম্বরে কে ছিল? 17 নম্বর গ্রুপটা কি ভাই? হ্যালোজেন, তাই না? তাহলে হ্যালোজেনটা আমরা জানি আসলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, লিখলাম এ কয়টা। তারপরে 16 নম্বর গ্রুপটাকে অক্সিজেনের যেটা গ্রুপ, তাহলে ও স্যার, সে, সেলে, টি, পচা। এটা হচ্ছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলেরিয়াম, পলেনিয়াম। শেষ, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলেরিয়াম, পলেনিয়াম। 15 নম্বর গ্রুপ যেটা, সেটা হচ্ছে আমাদের নাইট্রোজেন গ্রুপ, তাই না ভাই? নাইট্রোজেন গ্রুপ। তাহলে নদীর পাড়ে এসো সখিনা বিকেলে, এটা হচ্ছে এটার নেমোনিক্স, আমি মনে রাখছি সেটা দিয়া। মানে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, মানে অ্যান্টিমনি, বিসমাথ। ওকে। 14 নম্বর গ্রুপটা কার? কার্বনের গ্রুপ। কাঁদলে শার্ট, গেঞ্জি, স্যান্ডেল পাবে। কি? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। 13 নম্বর গ্রুপটাকে অ্যালুমিনিয়ামের গ্রুপ বা বোরনের গ্রুপ, যেটা বোরন ফ্যামিলি যেটাকে বলা হয়। তাহলে এটা হচ্ছে বি, মানে হচ্ছে বোরন, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, ইন্ডিয়া টুরে। শেষ, লিখে ফেলছি। এই যে অ্যাস্টারিনে এই সিরিজের শেষে কিন্তু আরেকটা সিরিজ হয়, মানে এখানে ধরো 5টা করে লিখছি তো 6টা করে, এটা সবাই তেজস্ক্রিয়, তুমি ওটা মনে না রাখলেও হবে, চলবে, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, আমাদের এস ব্লক এবং পি ব্লক মৌল লেখা শেষ। এবার আমাদের ডি ব্লক মৌলগুলো লিখতে হবে। চলো ডি ব্লক মৌলগুলো আমরা এখান থেকে লিখবো। আসলে এর মধ্যখানে তো আসলে কোনো মৌল হবে না, এখান থেকে শুরু হবে কে, কে থেকে, তারপরে হবে হচ্ছে ভাই এখানে স্ক্যান্ডিয়াম, তারপরে এখানে হয় হচ্ছে ভাই টাইটেনিয়াম, টাইটেনিয়াম, তারপরে 5 নাম্বারতে এখানে আছে না ভ্যানাডিয়াম, হ্যাঁ, তারপরে আছে কে 6-এ ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এটা হচ্ছে ভাই ফেরাম, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এই যে ডান। তারপরে গ্যালিয়াম থেকে শুরু হয়ে গেল ওরা। এটাই হয়ে গেল আমাদের ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল এখানে আরো 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 অনেকগুলো আছে। সো আমি এখানে যেটা করবো সেটা কপার, কপারের পরে আছে ভাই সিলভার, তারপরের গ্রুপটাতে, তারপরেরটাতে আছে হচ্ছে ভাই অ্যারাম, জিঙ্কের পরের পরেরটায় যে এখানে আছে হচ্ছে ভাই মার্কারি, এইচজি। এখানে এই যে স্ক্যান্ডিয়ামের গ্রুপের এইখানে আছে হচ্ছে ভাই ল্যান্থানাম, এখানে আছে হচ্ছে ভাই অ্যাক্টানাম। অনেকগুলোই আমরা লিখে ফেললাম, বুঝছো? এখানে কিন্তু সব জায়গাতে ডি ব্লক, এখানে কিন্তু সব জায়গাতে ডি ব্লক মৌল হবে 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 হবে। এই কালার দিয়ে যা লিখতেছি সেগুলো হচ্ছে আমাদের ডি ব্লক মৌল, বুঝা গেছে? এই যে এখান থেকে এই, এখান থেকে এই, ডি ব্লক মৌল। এখন এর নিচে যাদেরকে এখানে অবস্থান দেওয়া যায়নি, এরকম কিছু পাপিবান্দা এখানে আছে, যারা হচ্ছে আসলে এই পাপিবান্দাগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে আসলে এফ ব্লক মৌল। এফ ব্লক মৌল আমাদের, এই যে আমরা একটু দাগ জুয়ে দিয়ে দিই, তাহলে এখানে হচ্ছে আমাদের ল্যান্থানাইড সিরিজ, এই যে হচ্ছে আমাদের অ্যাক্টানাইড সিরিজ, এই যে সিরিজ, এই সিরিজগুলোর ভিতরে যে মৌলগুলো আছে। সো এইখানে হচ্ছে আমাদের একজন আছে, সেটা হচ্ছে থোরিয়াম, থোরিয়াম। এই থোরিয়ামটাও আমাদের ডি ব্লক মৌল। আর এফ ব্লক মৌলগুলোকে এই বাদ বাকি এখানে যারা হবে এফ ব্লক মৌল হবে হচ্ছে ভাই আসলে এরা, বাকি এফ ব্লক মৌল হবে হচ্ছে ভাই এরা, এই যে এরা এখানে ভর্তি 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 হয়ে থাকবে। ঠিক আছে, এখানে জয়টা থাকবে। আমাদের এফ ব্লক মৌলগুলো এরকমভাবে মুখস্থ রাখার কিচ্ছু নাই, বাট এরকমভাবে থাকবে। ডান। আমাদের পর্যায় সারণীতে যত কাউকে মনে রাখতে হবে সব আমাদের লেখা শেষ। এখন আমি যদি একটু পর্যায়গুলো তোমাকে লিখে দিই, গ্রুপ তো লিখলাম, পর্যায়গুলো লিখি। এটা হচ্ছে 1 নম্বর পর্যায়, 2 নম্বর পর্যায়, 3 নম্বর পর্যায়, 4 নম্বর পর্যায়, 5 নম্বর পর্যায়, 6 নম্বর পর্যায়, 7 নম্বর পর্যায়। সো এখানে পর্যায় আছে 7টা, গ্রুপ আছে কয়টা? 18টা, ইন টোটাল 118টা মৌলের ভিতরে আমরা অনেক কিছু লিখে ফেলছি। এখন এখানে দেখো যে জিনিসটা হোয়াইট কালার দিয়ে যে মৌলগুলো লেখা হয়েছে সেগুলো হচ্ছে এস ব্লক মৌল। সেগুলো কি? এস ব্লক মৌল। আমি এখন
নেক্সট স্লাইডের ভিতরে এখানকার ভিতরে আরও বেশ কিছু জিনিসপাতি আমাদেরকে জানতে হবে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। নেক্সট একটা স্লাইড নিয়ে নিই, দিয়ে বলতেছি যে ভাইয়া আমাদের ব্লক মৌল কত প্রকার। ব্লক মৌল আমি তোমাকে বলে দিলাম যে ভাইয়া আমাদের ব্লক মৌল হচ্ছে কত প্রকার। ব্লক মৌল এই যে দিলাম, ব্লক মৌল কত কত ব্লক মৌল আছে বলো? চারটা ব্লকের মৌল আছে। একটা হচ্ছে এস ব্লক, হ্যাঁ, একটা হচ্ছে ভাই আমাদের পি ব্লক। এই যে এরকমভাবে পড়ো, এখানে পর্যায় সারণীতে লিটারেলি তোমাকে পর্যায় সারণীতে সম্পর্কে আর কিচ্ছু লাগবে না ভাই, আপ টু অ্যাডমিশন পর্যন্ত। একটা হচ্ছে ডি ব্লক আর একটা হলো এফ ব্লক। এটা আমরা কি পাইতেছি বা কোথা থেকে পাইতেছি আসলে? এই যে এসপিডিএফ এই চারটা ব্লকের মৌল আছে। ওকে ওকে, ভেরি গুড, চারটা ব্লকের মৌল আছে। এবং তারপরে এর পরের কলামটা আমরা এখানে দিব ব্লক মৌল, তারপরে দিব তার সংখ্যা কয়টা আছে, কোন ব্লক মৌল আসলে কয়টা আছে। হ্যাঁ, কোন ব্লক মৌল কয়টা আছে। আচ্ছা, এস ব্লক মৌল আমাদের জয়টা আছে সেটা কয়টা, আমরা হচ্ছে পর্যায় সারণী থেকে এস ব্লক মৌল তো আমরা মুখস্থই করে ফেলছি। এস ব্লক মৌল আছে হচ্ছে ভাই আসলে 14টা। কয়টা? 14টা। কিভাবে চলো আমরা একটু দেখি। এই যে দেখো এস ব্লক মৌল, পি ব্লক বা ডি ব্লক মৌল কাদেরকে বলতেছি আমরা? ইলেকট্রন বিন্যাস করলে সর্ববহিস্থ ইলেকট্রনটা যে ব্লকে প্রবেশ করতেছে সেটাই তার হচ্ছে ব্লক মৌল, সিম্পল হিসাব, সেটাই হচ্ছে তার ব্লক। ওকে, তো যেহেতু এরা এস এ প্রবেশ করে তাই তাদেরকে এস ব্লক মৌল বলতেছি, বুঝছো? যেহেতু এসে প্রবেশ করে তাই তাদেরকে এস ব্লক মৌল বলতেছি। আচ্ছা ওকে, তো যেহেতু এসে প্রবেশ করছে তারা হচ্ছে এস ব্লক মৌল, লিখে ফেলছি তাদেরকে। এখন পিতে প্রবেশ করলে পি ব্লক, ডিতে প্রবেশ করলে ডি ব্লক এবং এফ এ প্রবেশ করলে এফ ব্লক মৌল। এস ব্লক মৌল হচ্ছে এই যে দেখো 1 নাম্বার গ্রুপ এবং 2 নাম্বার গ্রুপ। এছাড়াও আরেকজন আছে, সে হচ্ছে এই যে দেখো ভাই হিলিয়ামটা, এই যে হিলিয়ামটা, এই হিলিয়ামেরটাও ইলেকট্রন বিন্যাস কি 1s2 না? 1s2 মানে এস ব্লকেই তো প্রবেশ করছে তার ইলেকট্রনটা, তার মানে হিলিয়ামটাও একটা। তো ইন টোটালে কয়টা? এই যে এখানে 7 আর এখানে 6, এই যে প্রথমটা তো নাই এখানে, ওই একটা হচ্ছে এখানে, তাহলে 7 আর সাথে কত হয়? 14। সো এস ব্লক মৌল হচ্ছে 14টা। পি ব্লক মৌল কয়টা? এই যে কয়টা, এখান থেকে একটা করে তো আমি লিখি নাই তেজস্ক্রিয় সহ, তাহলে এখানে দেখো 6টা, 1 2 3 4 5 6, আর এই যে এদিকেও হচ্ছে ভাই 6টা, এই যে 1 2, এই যে এখান থেকে 1 2 3 4 5 6, মানে এই কালারে, অর্থাৎ এই যে দেখো যেটা ইয়েলো কালার দিয়ে লেখা আছে সেটাই হচ্ছে আমাদের কোন ব্লক মৌল? আমাদের পি ব্লক মৌল। তাহলে 6 গুণিত 6 মানে হচ্ছে পি ব্লক মৌল হলো আমাদের ভাই 36টা। পি ব্লক মৌল কয়টা? 36টা। ডি ব্লক মৌল দেখাই চলো। ডি ব্লক মৌল যদি তুমি দেখো তাহলে দেখতে পাবা যে এই যে এরা স্ক্যান্ডিয়াম, এখান থেকে এখানে কাউন্ট করো ভাইয়া, ইন টোটালে পাবা হচ্ছে তুমি 10টা। স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এরকম ভাবে কাউন্ট করো, পাবা হচ্ছে 10টা। 10 গুণিত হচ্ছে এদিকে আছে কয়টা? 4, 1 2 3 4, 4 4 10 40। এবং এই যে একটা থোরিয়াম লিখছি না, এই থোরিয়ামটাও দেখা যায় এফ ব্লকের এখানে অবস্থিত হলেও ডি মানে তার সর্ববস্তু ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করে, সেটাও ডি ব্লক মৌল হয়। তাহলে 4 10 40 আর একে কত হয়ে গেল? 41। তাহলে ডি ব্লক মৌল কয়টা আমাদের? 41টা। এফ ব্লক মৌল কয়টা? এফ ব্লক মৌল হচ্ছে এই যে এখানে, হ্যাঁ, তুমি একটা সিম্পল জিনিস মাথায় রাখো, এই যে এই 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 যেটা আমার পর্যায়ে সেখানে আছে মৌল 2টা, এই পর্যায়ে মৌল আছে হচ্ছে আমাদের 8টা, 2 আর 3 8টা করে, তারপরে 4 আর 5 আছে হচ্ছে 18টা করে, 6 এর সাথে আছে হচ্ছে 32টা করে, 32টার ভিতরে 18টা মৌল তো এখানেই আছে, তাহলে বাকি 14টা মৌল কোথায় আছে? বাকি 14টা মৌল এই ল্যান্থানাইডের ভিতরে ঢুকে আছে, ওরই সিরিজ হচ্ছে এখানে। তাহলে 14 দুগুণা কত? ল্যান্থানাইড সিরিজে 14, অ্যাক্টিনাইড সিরিজে 14, 14 দুগুণা 28, 28 এর ভিতরে থোরিয়াম হচ্ছে একটা বাদ, তাহলে কত থাকলো মোটে? 27। তাহলে এফ ব্লক মৌল আমাদের কয়টা আলটিমেটলি? 27টা। 27টা। বুঝছো জিনিসটা? বাংলা হিসাব। আচ্ছা, এবার আমি এখানে লিখবো হচ্ছে তোমার যে সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস লেখা হয়ে গেলে আমাদেরকে এখান থেকে যেটা জানতে পারতে হবে, সর্ববহিস্থ শক্তি স্তরের ধরে নাও ইলেকট্রন বিন্যাস লিখলাম। ইলেকট্রন বিন্যাস লেখা হয়ে গেলে এখান থেকে আমাদেরকে নিতে হবে হচ্ছে তার পর্যায় সংখ্যা, তার হচ্ছে গ্রুপ সংখ্যা। তার পর্যায় সংখ্যা এবং তার গ্রুপ সংখ্যা। আচ্ছা, সো এটাকে লিখবো হচ্ছে ভাই তার পর্যায় এবং গ্রুপ সংখ্যা নির্ণয় করতে দেয় না আমাদের, আর এটা হচ্ছে তার গ্রুপ, পর্যায় সংখ্যা এবং গ্রুপ সংখ্যা। ওকে, সো এই যে এসপিডিএফ এর সর্ববহিস্থ শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস, এটাকে লিখবো এখন আমরা। তো এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এরকম ভাবে দিয়ে দিতে পারি, তাহলে এটা সুবিধা হবে আমাদের, তাহলে ওকে, ওকে ডান।
তা আসো তাহলে এবার এস ব্লক মৌলের সর্ববস্তু শক্তি স্তরের পর্যায় সংখ্যা যেটা থাকে, পর্যায় সংখ্যা যেটা মানে সর্ববস্তু শক্তি স্তর ইলেকট্রন বিন্যাসটা আগে তোমরা দেখে নাও। সর্ববস্তু শক্তি স্তর ইলেকট্রন বিন্যাসটা থাকে হচ্ছে ভাই NS 1 থেকে 2, NS 1 থেকে 2। এখানে তার পর্যায়টা দাঁড়ায় হচ্ছে N এর সর্বোচ্চ মান, আর গ্রুপ দাঁড়ায় হচ্ছে S এর ইলেকট্রন, S এর ইলেকট্রন শুধু একটা ব্যতিক্রম হচ্ছে কি বলতো, হিলিয়ামের জন্য গ্রুপ 18, একটা ব্যতিক্রম গ্রুপ 18, শুধু হিলিয়ামের জন্য একটা কাহিনী খালি, সেটা হচ্ছে গ্রুপটা 18 হয়ে যায়। এরপরে যদি পি ব্লক মৌলের আমরা ইলেকট্রন বিন্যাস দেখতে চাই, ধরো পি ব্লক মৌলের আমরা ইলেকট্রন বিন্যাস দেখতেছি, পি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে NS2 NP 1 থেকে 6, NS2 NP 1 থেকে 6। এখানেও পর্যায়টা হয়ে যাবে হচ্ছে তার N, হ্যাঁ, আর গ্রুপটা হবে হচ্ছে S এর ইলেকট্রন প্লাস P এর ইলেকট্রন প্লাস 10। এটা হয়ে যাবে তার টোটাল গ্রুপ সংখ্যা। মানে এস এ জয়টা ইলেকট্রন থাকে, এসে তো সবসময় দুইটাই থাকবে অবভিয়াসলি, একটা পি ব্লক মৌল হইতে হইলে, তাহলে এস এর ইলেকট্রন প্লাস পি এর ইলেকট্রন, পি এ জয়টা থাকবে একটা দুইটা চারটা পাঁচটা ছয়টা অবধি থাকতে পারে, 1 থেকে 6। এন হবে তার পর্যায়, বাট গ্রুপ হয়ে যাবে এস এর ইলেকট্রন প্লাস পি এর ইলেকট্রন, সাথে একটা 10 যোগ করতে হবে। কথা হচ্ছে 10 কেন যোগ করতে হবে, কারণ দেখো 3 থেকে 12 এই যে 10টা মৌল, এই 10টা মৌল কিন্তু ডি ব্লকে থাকে, এরা কিন্তু পার হয়ে তারপরে যে পি ব্লক আসে, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? এই জন্যই 10 যোগ করতে হয়, সিম্পল। ওকে, এরপরে যদি আমরা যাই ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস, তাহলে ডি ব্লক মৌলেরটা হয় হচ্ছে দেখো NS2 NS2 না, NS 1 থেকে 2 হতে পারে, হ্যাঁ, আর N-1 ডি কত হবে বলো তো, 1 থেকে 10। NS 1 থেকে 2 হতে পারে, সিম্পল। NS এর 2 হবে যে এমন না, যেমন ক্রোমিয়াম কপারে দেখা যায় এস এ 1, আবার ডিতে 5, আবার কপারে দেখা যায় এসে 1 ডিতে 10, এরকম। তো এখান থেকে এটাও আমাদের হচ্ছে এন, পর্যায়টা হচ্ছে এন, এবং এটার গ্রুপটা হচ্ছে এস এর ইলেকট্রন সংখ্যা প্লাস হচ্ছে ডি এর ইলেকট্রন সংখ্যা, এটা হচ্ছে তার গ্রুপ শেষ। এরপরে চলে আসে যদি 27 নাম্বারটা, মানে 27টা অর্থাৎ আমাদের এফ ব্লক মৌল, সেটার ইলেকট্রন বিন্যাসটা হয় হচ্ছে এন, এটা যদি আমি এখান থেকে লিখি N-2 F 1 থেকে 14 N-1 D 0 থেকে 1 NS2, এমন হয়, বুঝছো? NS2 এখানেও সেটা হচ্ছে N, এনটা আইদার 6 হবে অথবা 7 হবে, একেবারে ফিক্সড 7 এফ ব্লক মৌলের জন্য। এবং ইলেকট্রন মানে এর গ্রুপ নাম্বারটা হবে হচ্ছে একেবারে ফিক্সড, গ্রুপ নাম্বারটা কত বলো তো, 3, গ্রুপ হচ্ছে ভাই 3, বা এটাকে তুমি বলতে পারবা হচ্ছে আসলে IIIB, এটা পুরাতন নিয়ম অনুযায়ী, সনাতন নিয়ম অনুযায়ী গ্রুপ নাম্বার কত আমার 3। দেখো আমি যদি এবার তোমাকে দেখাই, এই যে এটা সবগুলা কি, যে ল্যান্থানাম আর একটা নাম সিরিজের ভিতরেই তো এরা আছে না, তো সবগুলাই কি এরকম, ক্লিয়ার জিনিসটা? ওকে, আশা করি তাহলে বুঝছো। এই যে থোরিয়াম, এটা আমাদের একটা ডি ব্লক মৌল হয়ে যায়, ডি ব্লক মৌল মানে এই কালার দিয়ে লিখবো এটাকে, তাই না? থোরিয়াম ডি ব্লক মৌল, ওকে ডান। আচ্ছা, তো এই হচ্ছে ইন্টোরালে কথাবার্তা। দেখো অনেক কিছুই কিন্তু তোমার আসলে নখদর্পণে হয়ে গেছে। এখন এই পর্যায় সারণীর এই স্লাইডটা শেষ হয়ে যায়নি, কারণ আমাদের কিছু স্পেসিফিক জিনিসপাতি আসলে আরো এক্সট্রা পড়ে নিতে হবে। সেই স্পেসিফিক জিনিসপাতিগুলো যদি আমি তোমাদেরকে একটু বলি, তাহলে ভাই প্রথমত প্রত্যেকটা পর্যায়ের আলাদা আলাদা যেমন নাম আছে কিছু, প্রত্যেকটা পর্যায়ের না, আগে গ্রুপের নামগুলো শিখি চলো। প্রত্যেকটা গ্রুপ, যেমন ধরো গ্রুপ 1 এর নামটা হচ্ছে ক্ষার ধাতু, কি বলো তো ভাইয়া, অ্যালকালি মেটাল বা ক্ষার ধাতু। কেন? কারণ এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। গ্রুপ 2 এর নামটা কি বলো তো ভাইয়া, মৃৎক্ষার ধাতু, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই যে আমাদের 13 নাম্বার গ্রুপ থেকে শুরু হয় না, মেইনলি 13 নাম্বার গ্রুপ থেকে পি ব্লক মৌল, 13 নাম্বার গ্রুপ থেকে পি ব্লক মৌল, এদেরকে যেটা বলা হয় সেটা হচ্ছে বোরন ফ্যামিলি। এটা হচ্ছে আমাদের 14 নাম্বার, এ হচ্ছে ভাই কার্বন ফ্যামিলি। কিন্তু 15 নাম্বারকে নাইট্রোজেন ফ্যামিলি বলা হয় না, 15 নাম্বারকে যেটা বলা হয় সেটা হচ্ছে নিকটোজেন মানে কি, শ্বাসরোধকারী,
শ্বাসরোধকারী। 16 নম্বর গ্রুপ যেটা, সেটাকে বলা হচ্ছে বা চ্যালকোজেন। চ্যালকোজেন, চ্যালকোজেন মানে কি? আকরিক উৎপন্নকারী। আকরিক উৎপন্নকারী। গ্রুপ 17 নাম্বার ভাইয়া যেটা, সেটাকে বলা হচ্ছে হ্যালোজেন বা সামুদ্রিক লবণ উৎপন্নকারী। এটার নাম কি বলা হয় বলো? হ্যালোজেন বা সামুদ্রিক লবণ উৎপন্নকারী। এবং তারপরেরটা হচ্ছে 18 নাম্বার, এটাকে বলা হয় নোবেল গ্রুপ বা নিষ্ক্রিয় গ্রুপ। নোবেল গ্রুপ বা নিষ্ক্রিয় গ্রুপ। এই দেখো, গ্রুপগুলোর নাম আমরা শিখে গেছি। এখন পর্যায়ের নাম আমরা শিখব। কার নাম শিখব বলো? পর্যায়ের আমরা নাম শিখব। প্রথম পর্যায়টাকে বলা হয় হচ্ছে অতি রস পর্যায়। অতি রস পর্যায় কেন? কারণ এখানে মাত্র দুইটা মৌল থাকে। 8টা করে যেখানে মৌল থাকে এটাকে বলা হচ্ছে রস পর্যায়। রস বা এটার অপর নাম হচ্ছে আদর্শ পর্যায়। আদর্শ পর্যায়, বুঝছো? এখানে কয়টা করে মৌল থাকে বলো? 8টা করে। 4 5-এ থাকে হচ্ছে 18টা করে মৌল। জয়টা আছে তয়টা করেই থাকে, মানে জয়টা গ্রুপ আছে তয়টা করেই যেহেতু মৌল থাকে, এটাকে বলা হয় হচ্ছে রস পর্যায়। এটা হচ্ছে আমাদের দীর্ঘ পর্যায়। দীর্ঘ পর্যায়, হ্যাঁ। আর 6 7-এ যেহেতু 32টা করে মৌল থাকে, এটাকে বলা হয় হচ্ছে অতি দীর্ঘ পর্যায়। অতি দীর্ঘ পর্যায়। এই মোটামুটি এই পার্টটুকু আমাদের এখান থেকে জানা লাগবে। এখন এখানে আমি আরেকটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিই তোমরাকে, হ্যাঁ, যেটা খুবই জরুরি। সেটা হচ্ছে এস এবং পি ব্লক মৌলসমূহকে প্রতিনিধিত্বকারী মৌল বলে। প্রতিনিধিত্বকারী মৌলও বলে, আবার প্রতিরূপী মৌলও বলে। কি মৌল বলে বলো? প্রতিরূপী মৌলও বলে। এটা কেন প্রতিরূপী মৌল বলে? প্রতিনিধিত্বকারী প্রতিরূপী মৌল, কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা খ নাম্বার কোশ্চেন। কত? একটা অনুধাবন বা খ নাম্বারের একটা কোশ্চেন। এস এবং পি ব্লক মৌলগুলোকে প্রতিনিধিত্বকারী বা প্রতিরূপী মৌল কেন বলা হয়? কারণ এস এবং পি ব্লক মৌলের যে কোনো একটা মৌল, যে কোনো একটা গ্রুপের যে কোনো একটা মৌল ওই গ্রুপের সকল মৌলকে প্রতিনিধিত্ব করতে পারে। অর্থাৎ এই মৌলটার যে বৈশিষ্ট্য হবে, ধরে যে অক্সিজেন বা সালফারের যে বৈশিষ্ট্য হবে, ওই গ্রুপের, ওই যে 16 নম্বরের ওই গ্রুপের সকল মৌলের বাকি যে সকল মৌল আছে সবারই ভৌত এবং রাসায়নিক ধর্ম কাছাকাছি হবে। মানে ও একা পুরো তার গ্রুপকে রিপ্রেজেন্ট করতে পারে। যেমন ধরো এখানে রুবিডিয়াম, পটাশিয়াম বা সোডিয়াম, এ পুরো তার এই গ্রুপটাকেই কি করতে পারে? রিপ্রেজেন্ট করতে পারে। দ্যাটস ওয়াই সেটাকে প্রতিনিধিত্বকারী বা প্রতিরূপী মৌল বলা হয়। এবং এইখানে হচ্ছে তার বাদবাকি থিওরিটিক্যাল ডিটেইলস আলোচনা। এই যে এই দুইটাকে আমরা কি বলতে পারি? প্রতিরূপী বা প্রতিনিধিত্বকারী বা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। প্রতিনিধিত্বকারী বা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট, এরকম আমরা বলতে পারি। ক্লিয়ার জিনিসটা? বাস শেষ। এবার এই যে দেখে নাও, এই যে হচ্ছে এখানকার কথা, এইটাই ছিল হচ্ছে জিনিসপাতি যেটা আমরা অলরেডি দেখে ফেলছি। এই যে এস, এই যে পি, এই যে ডি, এই যে এফ ব্লক মৌল। এরপরে এটা আমাদের অলরেডি ডান না ভাইয়া বলো তো? এটা আমাদের অলরেডি ডান। দেখো সর্বশেষ ইলেকট্রন এস ব্লক যদি হয় তাহলে এস এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার গ্রুপ, আর পর্যায় হচ্ছে কি? এন। সেম টু সেম পি এর ক্ষেত্রে পি এর ইলেকট্রন এস এর ইলেকট্রন প্লাস 10, এন হচ্ছে তার পর্যায়, এন হচ্ছে তার পর্যায় এবং 6 আর 7 এগুলো ডান না আমাদের? এর গল্পের সর্বশেষ ইলেকট্রন সংখ্যা, এস এর ইলেকট্রন সংখ্যা প্লাস পি ডি এর ইলেকট্রন সংখ্যা। তারপরে হচ্ছে এফ ব্লক মৌলসমূহের পর্যায় তালিকা 3 নম্বর গ্রুপে অবস্থিত, বলে দিছে ডিরেক্ট 3। এই হলো কথা। চলো এখানকার কোশ্চেন দেখে ফেলি। নিচের কোনটি মৃৎক্ষার মৌল? মৃৎক্ষার গ্রুপ ছিল কোনটা? 2 নাম্বার গ্রুপ। কে কে ছিল বলো তো? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। নেমোনিক্সগুলো কিন্তু আমি লিখে দিইনি, মুখে উচ্চারণ করছি। তোমরা যারা ক্লাস করছো অবশ্যই, অথবা নিজে নেমোনিক্স বানাতে পারলে ওটা দিয়ে মনে রাখবা, নো প্রবলেম, ইচ্ছা। আবার আমাদের বইয়ের ভিতরেও দেওয়া আছে। তাহলে কে? চোখ বন্ধ করে ক্যালসিয়াম,
ওকে, নিচের কোনটি সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক? কম তড়িৎ ধনাত্মক। দেখো একটা জিনিস, এটা যদি উত্তর করতে পারো তোমার হচ্ছে ওই যে একটু পর্যায়বৃত্ত ধর্মটা জানা লাগতো। তড়িৎ ঋণাত্মকতা, যেটা তড়িৎ ঋণাত্মকতা কোথা, এটা বাম থেকে ডানে গেলে হচ্ছে ভাই বাড়ে, উপর থেকে নিচে হচ্ছে ভাই কমে, এমন। তাহলে যেটা ধনাত্মকতা, তড়িৎ ধনাত্মকতা, তড়িৎ ধনাত্মকতা বাম থেকে ডানে গেলে কি হবে বলো তো? কমবে। উপর থেকে নিচে আসলে কি হবে? বাড়বে। উপর থেকে নিচে আসলে তাহলে বাড়বে, উল্টা হবে নিশ্চয়ই। তড়িৎ ধনাত্মকতা বাম থেকে ডানে গেলে কমবে, উপর থেকে নিচে আসলে বাড়বে। তাহলে কম, সব থেকে কম তড়িৎ ধনাত্মক তাহলে কে বলো? এইগুলোর ভিতরে এখন একমাত্র যাকে পাচ্ছ তুমি সেটাকে সোডিয়াম আর ম্যাগনেসিয়াম, এরা তো একই গ্রুপের। পরে নিচে আসলে তো বাড়বে, ক্যালসিয়াম আর পটাশিয়ামে তো বাড়বে, তাই না? জিনিসটা একটু বুঝো। সোডিয়াম আর ম্যাগনেসিয়ামে বাড়বে। তাহলে আমরা তো 2 নাম্বার যেটা আমাদের এই যে এ আর এ একই গ্রুপে, মানে সরি একই পর্যায়ে, এগুলা তো পরের পর্যায়ের, মানে এদের তো অবশ্যই বেশি, এদের তো বেশি, বেশি তো হওয়া যাবে না, কম হইতে হবে। তাহলে হয় সোডিয়াম না হলে ম্যাগনেসিয়াম হবে, তাই কি না? যেহেতু তারা একই পর্যায়ে, 2 নাম্বার পর্যায়ে থেকে তো 3 নাম্বার পর্যায়ে বেশি, উপর থেকে নিচে আসলে তো বাড়বে, আমার তো কম লাগবে। এবার কমার ক্ষেত্রে সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, সোডিয়ামের পরে যেহেতু ম্যাগনেসিয়াম, এ পাশে গেলে যেহেতু কমবে, তার মানে অবশ্যই এটা কে হবে? ম্যাগনেসিয়াম হবে। বুঝছো জিনিসটা? ওকে, ম্যাগনেসিয়াম হবে। বলছে এফ ব্লক মৌলগুলোকে কি বলা হয়? এফ ব্লক মৌলগুলোকে বলা হয় অন্ত অবস্থান্তর মৌল। ডি ব্লক থেকে আমরা অবস্থান্তর পাই, এফ কে বলতে পারি আমরা অন্ত অবস্থান্তর মৌল। ওকে, এখানে বলে কোনটির মধ্যে কর্ণ সম্পর্ক আছে? ডায়াগোনাল রিলেশন বা কর্ণ সম্পর্ক। কর্ণ সম্পর্ক, চলো এই জিনিসটা বুঝায় একটু। সম্পর্ক এটা আসলে কোথায় ছিল? এটা ছিল হচ্ছে ভাই এরকম জায়গাতে, যে আকার, যখন আমরা পর্যায়বৃত্ত ধর্ম পড়বো তখনও পাবো এটাকে। আকার, কোন একটা মৌলের আকার বাম থেকে ডানে, বাম থেকে ডান দিকে যখন যাবা, হ্যাঁ, বাম থেকে ডানে গেলে হচ্ছে দেখো কমবে, উপর থেকে নিচে আসলে হচ্ছে বাড়ে। তাহলে ধরো বাম থেকে ডানে যতটুকু কমলো, উপর থেকে নিচে আসলে যদি ততটুকু বেড়ে যায়, তাহলে এটার আকার আর এটার আকারটা কি হয়ে যায়? সেম হয়ে যায় না? তখন তাদের ভিতরে একটা কর্ণ সম্পর্ক থাকে, আসলে তাদের ভিতরে একটা কর্ণ সম্পর্ক থাকে। এরকম যারা, তারা হচ্ছে এই যে দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। বোরন, তারপরে এখানে কে থাকবে? বোরন, কার্বন, সিলিকন, অ্যালুমিনিয়াম, এখানে যেহেতু এটা হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম। ওকে, দেখো আমি 2টা পর্যায়ে উপরে লিখতেছি, এখানে নিচে আরেকটা পর্যায়ে লিখতেছি। এখানে পর্যায়ে লিখবো কি, তারপরে এখানে হচ্ছে ভাই সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এই। তো এখানে দেখা যায় যে এটা বাম থেকে নিচে গেলে যতটুকু কমলো, উপর থেকে নিচে ততটুকু বেড়ে যায়, তাই এই দুইটার মাঝে এবং এই দুইটার মাঝে কর্ণ সম্পর্ক দেখা যায়। এই দুইটা পেয়ার, এই দুইটা পেয়ারকে খুব ভালো মতন মনে রাখবা, বোরন এবং আমাদের অ্যালুমিনিয়াম, এবং সরি বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়াম, আর বোরন এবং সিলিকন, এটার মাঝে। তাহলে দেখো কে আছে? বোরন এবং সিলিকন আছে আমাদের সঠিক উত্তরটা। তার রাইট অ্যান্সারটা হচ্ছে কি? সি। রাইট অ্যান্সারটা কত? সি। ওকে, এরপরে এখানে যে অনুধাবন কোশ্চেনগুলো দেওয়া আছে, চ্যালকোজেন কাকে বলে, তারপরে হচ্ছে ক্ষার ধাতু কাকে বলে, প্রতিনিধিত্বকারী মৌল বলতে কি বলছো, মৃৎ ক্ষার ধাতু কাকে বলে, এস ব্লক মৌল কাকে বলে, বলো। এগুলো আমাদের সবকিছু ডান না? ডান, ডান কি ডান না? ডান আশা করি। ওকে, এরপরে আমরা যাব হচ্ছে বিভিন্ন গ্রুপের সাধারণ ধর্ম। ওকে, ওকে, তো ভাইয়া যেটা বলছিলাম যে বিভিন্ন ব্লকের যে সাধারণ ধর্ম, অর্থাৎ আমরা যে এস ব্লক মৌল দেখলাম, পি ব্লক মৌল দেখলাম, ডি ব্লক, এফ ব্লক, এদের যে দেখেছি, এখানে সাধারণ ধর্ম বলতে ওদের ফিজিক্যাল প্রপার্টিসগুলো কী কী, কেমিক্যাল প্রপার্টিসগুলো কী কী, ইন ডিটেলস এত বেশি আমাদের এখান থেকে এত মানে একেবারে ধরে 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 প্রত্যেকটা মৌলের আলাদা আলাদা বিক্রি, এটা একাডেমিক লাইফের জন্য জরুরি ছিল, এখন এসে না। এখন আমাদের যেটা জানতে হবে যে আসলে এস ব্লক মৌলের ভিতরে থাকে কি। ফার্স্ট অফ অল যদি আমি দিই, এস ব্লক মৌল যেগুলো, হ্যাঁ, তারা হচ্ছে ধাতু। ধাতু শেষে আম আছে কোনো একটা জিনিসের নামে, হ্যাঁ, তাহলে এটা সাধারণত ধাতু হয়। তো এস ব্লক মৌলের ভিতরে ধাতু থাকে। পি ব্লক মৌল যারা, ধাতু বলতে কি, ধাতুর যত সকল বৈশিষ্ট্য সবগুলা, তাদের আয়নীকরণ শক্তির মানটা কম হয়, তাদের ইলেকট্রন আসক্তির মানটাও কম হয়, অনেক অনেক কম হয়। ইলেকট্রন আসক্তির মান, ইলেকট্রন প্রতি আসক্তি থাকেই না বললেই চলে, আয়নীকরণ শক্তির মান অনেক কম হয়, তাই খুব সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারে। তারপর তাদেরকে কিছু কিছু আবার, যেমন মার্কারি ধাতু হচ্ছে তরল, একমাত্র তরল, বা নর্মাল অন্যান্য যারা ধাতু আছে তারা, এটা কি একমাত্র তরল ধাতু, বাদ বাকি সবাই হচ্ছে আসলে আমাদের কি কঠিন ভায়া, কাউকে কাউকে কেচি দিয়ে কাটা যায়, সংরক্ষণ করা যায়, এরা মানে উচ্চ রিয়াক্টিভ আর কি, হাইলি রিয়াক্টিভ, তারা রিয়াকশন করে বসে দ্রুত। পি ব্লক মৌল যারা, হ্যাঁ, এর ভিতরে সব ধরনের মৌল আছে। পি ব্লকের ভিতরে ধাতু আছে, অধাতু আছে,
আবার অপধাতুও আছে। এরা সব আছে হচ্ছে কোথায়? পি ব্লক মৌলের ভিতরে। ঠিক আছে, যেমন ধাতু বলতে কারা, যেমন প্লাম্বাম, লেড এ একটা ধাতু। ঠিক আছে, তারপরে আমাদের মানে গ্যালিয়াম, জিএ এরা একটা ধাতু। এগুলো তো সব অ্যালুমিনিয়াম এরাও তো পি ব্লক মৌল বাট ধাতু। ঠিক আছে, ওকে। অধাতু কারা? অধাতু হচ্ছে ক্লোরিন, তারপরে তোমার অক্সিজেন, কার্বন, এরা সবাই। অপধাতু কাতা সিলিকন, জার্মেনিয়াম, এরা সকলে হচ্ছে আমাদের অপধাতু। এতটুকু তুমি জানলা। ডি ব্লক মৌলের ভিতরে নর্মালি আছে হচ্ছে ভাই ধাতু, ডি ধাতু। আর এর ভিতরে আবার এক ধরনের মৌল থাকে অবস্থান্তর মৌল, আমরা মাত্রই যাব অক্সাইডটা পড়েই ওখানে চলে যাব আর কি। অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল। আর এফ ব্লক মৌলের ভিতরে আবার এখানেও ধাতু থাকে, কিন্তু এদের স্পেশাল নাম হচ্ছে এফ ব্লক। এরা ধাতু কিন্তু এদের একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে মানে অন্ত অবস্থান্তর মৌল, অন্ত অবস্থান্তর মৌল। বুঝতেছো জিনিসগুলো? এই এতটুকু পর্যন্ত তুমি জেনে রাখো। এরপরে চলে যাবো আমরা মেইনলি অক্সাইডে। এই যে দেখো অক্সাইডগুলো এতগুলো দেওয়া আছে। আমি এখানে তোমাকে ড্রাফট একটা আইডিয়া দিব, আমি নিজে বলে দিব, এবং এই স্লাইড থেকে তোমার এক্সট্রাভাবে যত যা কিছু জানা দরকার সেটা আমি এখানে লিখে দিব। ওকে, সো চলো অক্সাইডটা যে সম্পর্কে যেহেতু জিনিসপাতি আমাদের একটু বেশি লিখতে হবে, তাই আমরা জিনিসটা একটু কমায় দিই। অক্সাইড হচ্ছে ভাই 9 প্রকার। কয় প্রকার বলো? 9 প্রকার আছে রে এখানে। এখানে দিয়ে রাখছে 8 প্রকার, ব্যাপার না, আমরা 9 প্রকার পড়বো। 9 প্রকার আমি তোমাকে পড়াই দিচ্ছি। এখানে 8 প্রকার তো আছেই, 1 প্রকার আমি এক্সট্রা বলে দিচ্ছি। ওকে, অক্সাইড হচ্ছে কত প্রকার? মোট 9 প্রকার। এটা কখনো আসে না যে অক্সাইড কত প্রকার, বাট তারপর আমরা জেনে রাখলাম। আচ্ছা, কি কি? শুরু করো। অম্লীয় অক্সাইড কারা? পানির সাথে বিক্রিয়া করে অম্ল তৈরি করবে, অথবা ওই অক্সাইডটা ক্ষারের সাথে বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়া দিবে। অম্লীয় অক্সাইড শেষ। ক্ষারীয় অক্সাইড। ক্ষারীয় অক্সাইড কারা? নর্মালি হচ্ছে ধাতব অক্সাইডগুলো ক্ষারীয় অক্সাইড হয়, আর অধাতব অক্সাইডগুলো অম্লীয় অক্সাইড হয়। তো ধাতব অক্সাইড যেগুলো পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, এবং একটা অ্যাসিডের সাথে বা অম্লের সাথে বিক্রিয়া করে লবণ ক্ষার তৈরি করে বা প্রশমন বিক্রিয়া দেয় বা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন দেয়, তারা কি? আমাদের কি বলে, তারা হচ্ছে আমাদের ক্ষারীয় অক্সাইড। এরপরে আসে উভধর্মী। উভধর্মী অক্সাইড মানে এরা পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড ক্ষার দুইটাই তৈরি করবে এমন কিন্তু না। উভধর্মী অক্সাইড মানে হচ্ছে এদের মধ্যেই কিছু অক্সাইড আছে যারা পানি মানে যারা অম্লের সাথেও বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে, ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে, তারা হচ্ছে আমার উভধর্মী অক্সাইড। 4 নম্বরে যদি বলি আমি, তাহলে সেটা হবে হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। কিছু এক ধরনের অক্সাইড আছে যারা পানির সাথে বিক্রিয়া করে লবণ মানে অম্ল বা ক্ষার কিছুই তৈরি করবে না, আবার অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে না, ক্ষারের সাথেও বিক্রিয়া করে না, দিয়ে নিউট্রালাইজেশন বিক্রিয়া দেয় না, তারা হচ্ছে আমার নিরপেক্ষ অক্সাইড। 4টা শেষ। এরপরে চলে আসো সাব অক্সাইড, তারপরে চলে আসো হচ্ছে পার অক্সাইড। সাব অক্সাইড আর পার অক্সাইড দুইটা হলো, সরি সাব অক্সাইড একটু পরে যাও, আগে আসো পার অক্সাইড, একটা হচ্ছে পলি অক্সাইড, তারপরে আসো সাব অক্সাইড, তারপরে আসো সুপার অক্সাইড। 8টা হয়ে গেল না? আমি বলি অম্লীয়, ক্ষারীয়, অম্লীয়, ক্ষারীয়, উভধর্মী, নিরপেক্ষ। 4টা হইছে। ওকে, পরে চলে আসো হচ্ছে পার অক্সাইড, তারপরে চলো পলি অক্সাইড, তারপরে সাব অক্সাইড, তারপরে সুপার অক্সাইড। ডান। এরপরে আরেকটা যেটা, সেটা হচ্ছে মিশ্র বা যুগ্ম অক্সাইড। তাহলেই শেষ। এই যে 9 ধরনের অক্সাইডের কথা বললাম, বলো তো এখানে আমার কোন অক্সাইডটা নাই? অম্লীয়, ক্ষারীয়, নিরপেক্ষ, উভধর্মী আছে। পার অক্সাইড, পলি অক্সাইডটা নাই, তাই না? পলি অক্সাইডের উদাহরণ আমি দিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা একটা এর চাচাতো ভাই লিখবো পলি অক্সাইড। পার অক্সাইডের সাথে আরেকজন আছে, তার নাম কি ভাইয়া বলো তো? পলি অক্সাইড। আমি উদাহরণ বলে দিচ্ছি বা এটার ডিফারেন্সটাও বলে দিব, কোনো সমস্যা নাই। তাহলে পার অক্সাইডের সাথে পলি অক্সাইড একটা। দেখো তো ভাই, ইন্টোটালে তাহলে 9 ধরনের হয়ে গেছে না? হয়ে গেছে আশা করি। তো প্রথম যে 4টা, সেই 4টার কথা তো আমাদের মোটামুটি ডান। অম্লীয় অক্সাইড কি? পানির সাথে অম্ল। ভালো করে একটা লিখে দিচ্ছি, তাহলে দেখো পানির সাথে অম্ল, পানির সাথে অম্ল তৈরি করবে, আর ক্ষারের সাথে প্রশমন বিক্রিয়া দিবে। এই কথাটুকু লিখতে পারলেই হয়েছে, প্রশমন বিক্রিয়া দিবে, ক্ষারের সাথে প্রশমন বিক্রিয়া দিবে। তাহলে তারাই হচ্ছে আমাদের কি? অম্লীয় অক্সাইড। নর্মালি অধাতব অক্সাইডগুলো অম্লীয় অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, N2O5 হ্যান ত্যান এরা। তারপরে হচ্ছে আমাদের ধরো কার্বন ডাইঅক্সাইড, তারপরে আরো থাকতে পারে সালফার ডাইঅক্সাইড। এই যে এরা সবাই আমাদের কি? এরা 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 হচ্ছে আমাদের অম্লীয় অক্সাইড। এরপরে আসো ক্ষারীয় অক্সাইড। ক্ষারীয় অক্সাইড তাহলে কি? এরা নর্মালি ধাতব অক্সাইড, ধাতুর যে অক্সাইডগুলো সেগুলোই ক্ষারীয় অক্সাইড হয়। এরা অম্লের সাথে বিক্রিয়া করে, এটা যেহেতু ক্ষারীয় অক্সাইড, অম্লের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করবে বা প্রশমন বিক্রিয়া দিবে, এবং পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করবে। নিরপেক্ষ বা প্রশম অক্সাইড। এই নিরপেক্ষ বা প্রশম অক্সাইডগুলা হচ্ছে ফিক্সড 4টা। এই যে দেখো 4টা, এটাকে আমরা মনে রাখবো হচ্ছে এটা দিয়ে, কোনো পানি নাই, এটা দিয়ে মনে রাখবো। আচ্ছা, কোনো পানি নাই দিয়ে কিভাবে মনে রাখতে পারি আমরা? CO
কার্বন মনোঅক্সাইড, নো NO নাইট্রিক অক্সাইড, পানি H2O, এটা নাই N2O, কোনো পানি নাই, এটা দিয়ে মনে রাখবো। ক্লিয়ার? ওকে, এরপরে চলে আসো উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড মানে হচ্ছে এরা পানির সাথে বিক্রিয়া করে অম্ল ক্ষার দুইটাই তৈরি করবে এমন কিন্তু না। উভধর্মী অক্সাইড হচ্ছে ধাতুরই কিছু অক্সাইড যারা পানি অম্লের সাথে বিক্রিয়া করেও প্রশমন বিক্রিয়া দেয়, ক্ষারের সাথে বিক্রিয়া করেও প্রশমন বিক্রিয়া দেয়। এরকম কিছু উদাহরণ হচ্ছে, যেমন খুব ফেমাস উদাহরণ হচ্ছে ভাই আমাদের অ্যালুমিনা, তারপরে হচ্ছে বেরিলিয়াম অক্সাইড BeO, বেরিলিয়াম অক্সাইড এও কিন্তু দেয়, তারপরে জিঙ্ক অক্সাইড, টিন অক্সাইড, লেড অক্সাইড, এগুলো দেওয়া আছে এখানে। ওকে, ডান। এবার চলে যাবো আমরা পার অক্সাইড এবং পলি অক্সাইডের ভিতরে। এই কয়টা, এগুলো সাধারণত ভাবে আমরা পড়ে থাকি না, আমি তোমাকে বুঝাচ্ছি পার অক্সাইড আর পলি অক্সাইড জিনিসটা কি। পার অক্সাইড আর পলি অক্সাইড হচ্ছে দুইটার ভিতরে একটু সিমিলারিটিজ আছে, একটু ডিসিমিলারিটিজ আছে। সিমিলারিটিজটা হলো ভাই এরকম, পার অক্সাইড এবং পলি অক্সাইডের সিমিলারিটিজটা শোনো। সিমিলারিটিজ হচ্ছে দুইটা অক্সাইডের ভিতরেই সাধারণ পরিমাণে জয়টা অক্সিজেন থাকে তার থেকে একটা অক্সিজেন পরমাণু বেশি থাকে। আমি আবার বলি একটু, দুইটা অক্সাইডের মধ্যে সাধারণত জয়টা অক্সিজেন পরমাণু থাকা উচিত তার থেকে একটা অক্সিজেন কি থাকে, বেশি থাকে, তাহলে সেটাকে আমরা পার অক্সাইড বলি। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দেই, সাধারণ একটা সোডিয়ামের অক্সাইড N2O, এরকম না, সাধারণ একটা সোডিয়ামের অক্সাইড যদি এখানে এটা এরকম হয়ে যায় একটা অক্সিজেন বেশি, তাহলে সেটাকে আমরা বলবো কি, পার অক্সাইড বা পলি অক্সাইড। এখন এটাকে পার বলতেছি না পলি বলতেছি সেটাও বলতেছি, সমস্যা নেই। তাহলে এটার সিমিলারিটিটা তুমি বুঝতে পারলা যে সাধারণ একটা অক্সাইডের থেকে বেশি থাকলে। এরপরে যদি আমি এখানে আরেকটা দিই তোমাকে, যে আমাদের PbO, এটা হচ্ছে লেড অক্সাইড, আরেকটা যদি বেশি দিয়ে দিই তাহলে PbO2, লেড ডাইঅক্সাইড, দুইটা অক্সিজেন হয়ে গেছে কিন্তু একটা অক্সিজেন বেশি দিয়ে দিছি। এখন এর ভিতরে একটা পার অক্সাইড আছে, একটা পলি অক্সাইড আছে। কোশ্চেন হতে পারে কোনটা কি, আমি তোমাকে বলে দিই। দেখো এই যে সাধারণ যে অক্সাইড, এই যে দুইটাই সাধারণ অক্সাইডের থেকে একটা করে অক্সিজেন বেশি আছে, একটা করে অক্সিজেন বেশি আছে, তাহলে এটাকে আমরা পার অক্সাইড বা পলি অক্সাইড বলবো। এদের ভিতরে একজন পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন পার অক্সাইড তৈরি করতে পারে। হাইড্রোজেন পার অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি H2O2 হাইড্রোজেন পার অক্সাইড তৈরি করতে পারে। যারা তৈরি করতে পারে তারা হচ্ছে আমার পার অক্সাইড, যে অক্সাইডগুলো তৈরি করতে পারে। মানে কোন একটা অক্সাইডের ভিতরে দেখতেছো সাধারণ যে এটা অক্সিজেন থাকা উচিত তার থেকে একটা অক্সিজেন বেশি আছে, তার মানে বুঝতে হবে যে ওটা হয় পার অক্সাইড না হয় পলি অক্সাইড। কোনটা হবে, পার অক্সাইড হবে নাকি পলি অক্সাইড হবে? যদি ওই যে অক্সাইডটা আছে সেটা যদি পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন পার অক্সাইড তৈরি করতে পারে তাহলে ওটা হচ্ছে পার অক্সাইড হবে, আর যদি হাইড্রোজেন পার অক্সাইড তৈরি করতে না পারে তাহলে এটা পলি অক্সাইড হবে। এই কথা। তাহলে দেখো তো এইটা, এই যে N2O2, এটা আমার হাইড্রোজেন পার অক্সাইড তৈরি করতে পারে পানির সাথে বিক্রিয়া করে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে পার অক্সাইড। এটা তাহলে আমাদের কি হয়ে যাবে, পার। বাট এই যে পলি, এটা তৈরি করতে পারে না, তাই এটা হয়ে যাবে পলি অক্সাইড। এখন তুমি কোশ্চেন করতে পারো যে ভাইয়া আমি কিভাবে বুঝবো কোনটা বিক্রিয়া করতে পারে আর পারে না? এটা আমাদেরকে বিক্রিয়া জানতে হবে, তাছাড়া বোঝার কোনো উপায় নাই। তবে আমরা কিছু পার অক্সাইডের উদাহরণ মনে রাখতে পারি, N2O2, বেরিলিয়াম অক্সাইড, এরকম কিছু মনে রাখতে পারি। ঠিক আছে, সিম্পল হিসাব। ওকে, এরপরে চলে যাবো আমরা সাব অক্সাইড না, পার অক্সাইডের পরে চলো আগে সুপার অক্সাইডটা পড়ি। সাব অক্সাইডটা একটু থামুক, সুপার অক্সাইডটাতে চলো। সুপার অক্সাইড মানে হলো পার অক্সাইড বা পলি অক্সাইডে সাধারণ অক্সিজেনের থেকে একটা অক্সিজেন পরমাণু বেশি আছে, সুপার অক্সাইডে দুইটা অক্সিজেন পরমাণু বেশি থাকবে সাধারণের থেকে, অথবা পার বা পলির থেকে কয়টা বেশি থাকবে, একটা বেশি থাকবে, সেটাকে আমরা সুপার অক্সাইড বলবো। উদাহরণ দিয়ে বুঝিয়ে আসো। উদাহরণ দিয়ে যদি বুঝাই, দেখো আমি পটাশিয়াম অক্সাইড লিখলাম, পটাশিয়াম অক্সাইড লিখছি, এটা কি সাধারণ অক্সাইড লিখছি না? সাধারণ অক্সাইড লিখছি। যদি এর থেকে একটা বেশি অক্সিজেন দিতাম তাহলে K2O2 হয়ে যায়। সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো হচ্ছে আমরা পার অক্সাইড বা পলি অক্সাইড। এ কিন্তু পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন পার অক্সাইড তৈরি করতে পারবে। তাহলে এ হয়ে যাচ্ছে আমার কি, পার অক্সাইড। আরেকটা সিম্পল উদাহরণ দেই, এস ব্লকের মৌল দিয়ে যদি এই যে পার অক্সাইড বা পলি অক্সাইড হওয়ার পসিবিলিটিস থাকে, তাহলে এস ব্লক দিয়ে যদি হয় তাহলে সেটা পার অক্সাইড হয় সাধারণত। আর যদি পি ব্লকের মৌল দিয়ে, যেমন দেখো লেড দিয়ে হয়েছিল না, এটা পলি হয়। এরকম, এটা দিয়েও মনে রাখতে পারো। এগুলা কোনো বইয়ে লিখিত নিয়ম না, এটা হলো ধরো আমি নিজেও যখন পড়ছিলাম তখনকার ইভ্যালুয়েশন, আমি যখন তোমাদের জন্য কন্টেন্ট রেডি করি তখনকার ইভ্যালুয়েশন। সো তুমিও যদি একটু খাটাখাটনি করে পড়ো তাহলে তুমি এরকম জিনিসগুলো কিন্তু নিজেই বের করতে পারবা। ওকে, আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো তাহলে যেটার কথা বলছিলাম, যে যেহেতু একটা অক্সিজেন বেশি দিয়ে দিয়েছি তাহলে সেটাকে আমি হয় পার অক্সাইড বা পলি অক্সাইড বলতে পারি। যেহেতু বিক্রিয়া করে হাইড্রোজেন পার অক্সাইড তৈরি করতে পারে তাই সে হচ্ছে পার অক্সাইড। এখন হয়ে আছে পার অক্সাইড, বাট আমাকে তো যেতে হবে সুপার অক্সাইডে। তো সুপার অক্সাইডে যদি যেতে চাই, দেখো তো ভাই আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি না, K2O2 কে কি কেও লেখা যায় না? কেও লেখা যায় না? অবশ্যই লেখা যায়। তাহলে এটাকে লিখবো হচ্ছে আমরা কে, আর এটা হচ্ছে ও, KO। K2O2 কে কেও লেখা যায়, এন্ড KO থেকে আরেকটা অক্সিজেন বেশি দিয়ে দিলাম তাহলে KO2 হয়ে গেল একটা অক্সিজেন। তাহলে সাধারণ অক্সাইডের থেকে কয়টা অক্সিজেন পরমাণু বেশি হয়েছে বলো?
দুইটা হয়েছে না, প্রথমে একটা বাড়াইছিলাম, দিয়ে K2O2 আসছিল, তারপরে দুই দুই এলিমিনেট করে দিলাম, যেহেতু এলিমিনেট করা যায়, তারপরে আরেকটা অক্সিজেন পরমাণু বাড়াই দিলাম। এটাকে বলবো হচ্ছে আমরা সুপার অক্সাইড। এই সুপার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান থাকে হচ্ছে -12, এটাও কিন্তু একটা প্যারামিটার। অক্সিজেনের জারণ মান থাকে -12। পার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান থাকে হচ্ছে -1। আর সাধারণ অক্সাইডে কয়টা থাকবে? সাধারণ অক্সাইডে থাকবে হচ্ছে -2। এগুলোও কিন্তু একটা প্যারামিটার। চলো এবার সাব অক্সাইড জিনিসটা বুঝি। সাব অক্সাইড বুঝায় নর্মাল অক্সাইডের থেকে একটা অক্সিজেন বেশি, তাহলে পার অক্সাইড বা পলি অক্সাইড। দুইটা অক্সিজেন পরমাণু বেশি, তাহলে সেটাকে বলবো সুপার অক্সাইড। সাব অক্সাইড বুঝায় নর্মাল অক্সিজেনের থেকে যদি একটা অক্সিজেন পরমাণু কম হয়, বেশির দিক তো দেখলে আবার কমের দিক দেখবা না, যদি একটা অক্সিজেন পরমাণু কি হয়, কম হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের সাব অক্সাইড। যেমন আমি তোমাকে উদাহরণ দিই, এই যে সাব অক্সাইড। সাব অক্সাইড ধরে নাও, এই যে এখানে দিচ্ছি ভাই, হ্যাঁ ধরো এখানে দিচ্ছি, এই যে PbO বা ও, দেখো তো এটা কি লেড অক্সাইড লিখছি না, PbO লেড অক্সাইড। বলো এটাকে একটা সাধারণ অক্সাইড লিখছি না, কেন সাধারণ অক্সাইড? কারণ এর দুই যোজনী ব্যবহার হয়েছে, দুই যোজনী ব্যবহার হয়েছে, তাহলে একটা লেডের জন্য একটা লেডের জন্য একটা অক্সিজেন, এটাকে আমরা কি বলবো? সাধারণ অক্সাইড বলবো। একটা লেডের জন্য যদি একটা অক্সিজেন হয়, দুইটা লেডের জন্য কয়টা হবে বলো তো ভাইয়া? দুইটা লেডের জন্য কয়টা অক্সিজেন হবে? অবশ্যই দুইটা অক্সিজেন হবে, বাট আমি দুইটা অক্সিজেন দিলাম না। দুইটা লেড দিলাম বাট দুইটা অক্সিজেন দিলাম না, তার মানে কি সাধারণ অক্সাইডের থেকে এখন একটা অক্সিজেন কমে আছে না এখানে, তাহলে দ্যাটস আওয়ার সাব অক্সাইড। এটাই তাহলে আমাদের কি সাব অক্সাইড হিসেবে আমরা বলতে পারি। ক্লিয়ার? এই যে দেখো লেড সাব অক্সাইড, বুঝছো? ওকে, এবার যুগ্ম বা হচ্ছে মিশ্র অক্সাইড। যুগ্ম বা মিশ্র অক্সাইড হচ্ছে যেমন কিছু তুমি যৌগ দেখবা, যেমন ফেরামের খুব ফেমাস এই যৌগটা, আমি এটা লিখে দেখাই, দেখো Fe3O4, এই রকম একটা যৌগ দেখবা তুমি। এই যৌগ দেখে একটু নিজে টাস্কি খাবা। এই যৌগ অনুযায়ী কিন্তু ফেরামের জারণ মান হচ্ছে +4 আর অক্সিজেনের জারণ মান কিন্তু -3, যেটা আসলে বাস্তবিক অর্থে কখনোই পসিবল না। তো এই যৌগটা আসলে কি হয়ে আছে? এই যৌগটা কিছুই না, এই যৌগটা গ্রামের চাচাতো ভাইয়ের মতন হয়ে আছে, যেটা হচ্ছে এই যে FeO, হ্যাঁ, +Fa। মাইন্ড করো না কিন্তু, আবার মানে ভালো দিক থেকে বলছি, ওরা কিন্তু অনেক হেল্পফুল হয় গ্রামের চাচাতো ভাইয়েরা, আমাদের ভালোবাসার মানুষ। Fe2O3, এই দুইটার মিক্সচার হয়ে আছে আসলে। দেখো এই যে ফেরাম একটা, এখানে ফেরাম দুইটা, কত? ফেরাম 3টা হয়ে গেছে, অক্সিজেন একটা, অক্সিজেন 3টা, কয়টা হয়েছে? অক্সিজেন 4টা হয়ে গেছে। এটা হয়ে আছে হচ্ছে এখানে। বুঝাই গেছে কি কাহিনীটা? ঠিক একই রকম ভাবে লেডেরও এরকম মিক্সচারটা হয়। এই যে এটা Pb3O4, এটা হচ্ছে দুইটা Pb আর একটা হচ্ছে PbO2। তো এই জিনিসটাকে কিন্তু আবার বলা হয় হচ্ছে ভাই সিঁদুর। সিঁদুর, সিঁদুর, এটাই কিন্তু সিঁদুর। প্লাম্বাম অক্সাইড, সিঁদুর। আমাদের যে সনাতন ধর্মাবলম্বী মানুষজনরা যে সিঁথিতে সিঁদুর করেন, ওই সিঁদুর হচ্ছে এইটা। ক্লিয়ার? সো অক্সাইডের কেচ্ছা কাহিনী আশা করি বুঝাই গেছে। আমি এক্সট্রা ভাবে আর 9টা করে লিখে দিলাম না, বাট হোপসো তোমার এখানে আর কোনো প্রবলেম থাকার কথা না। তুমি যদি ঠিক মতন পড়ো, অক্সাইড থেকে অ্যাডমিশন টেস্টে একটা কোশ্চেন কমন মাস্ট পাবা। অ্যাডমিশন টেস্ট মাস্ট। আর এইচএসসিতে দেখবা কিরকম ঝোল পাকায় অক্সাইডে। আসলে তোমাকে ঝোল দেখায় এইচএসসি। নিচের কোনটি মিশ্র অ্যানহাইড্রাইড? এটাই হচ্ছে সেরা ঝোল। তো এই ঝোলটাকে চলো আমরা একটু এই ঝোলের দেখি কি কি বের করতে পারি আমরা। মিশ্র অ্যানহাইড্রাইড, প্রথমত আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইড মানে হচ্ছে সামথিং, কোথাও থেকে পানি সরায় দিলে যে সামথিংটা হয় সেটাই হচ্ছে অ্যানহাইড্রাইড। সামথিং হোয়ার ওয়াটার ইজ রিডিউসড, যেখান থেকে পানি সরায় দেওয়া হয়েছে, সামথিং হোয়ার ওয়াটার ইজ রিডিউসড, এটাকে বলতে পারি আমরা হচ্ছে কি অ্যানহাইড্রাইড। বুঝছো জিনিসটা? তো আমি যদি এরকম ভাবে তোমাকে বুঝাই যে এটা আসলে কিরকম ভাবে আসতে পারে, সো তোমাকে তার আগে জিনিস যেটা জানতে হবে সেটা হলো যে নাইট্রোজেন যে বাবাজি আছে তার আসলে কয়টা অক্সাইড থাকতে পারে? বা 5টা। একটা হচ্ছে N2O, নাইট্রোজেনের 1 ব্যবহার হলো। N2O2, নাইট্রোজেনের 2 ব্যবহার হলো। N2O3, নাইট্রোজেনের 3 ব্যবহার হলো। N2O4, নাইট্রোজেনের 4 ব্যবহার হলো। N2O5, নাইট্রোজেনের 5 ব্যবহার হলো। ডাইনাইট্রোজেন অক্সাইড, ডাইনাইট্রোজেন ডাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, ট্রাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড। এই যে এই জিনিসটাকে আবার এরকম লেখা যায় না, NO2। উত্তর কিন্তু এটাই হবে, উত্তর হবে হচ্ছে এইটাই। কিভাবে হবে উত্তর, চলো ওইটাই দেখাই। আচ্ছা, এখন অ্যানহাইড্রাইড এর সাথে এই যে প্রথম দিয়ে যে, আর এই যে এটাকে কি লেখা যায় বলো তো ভাইয়া? NO লেখা যায় না? তুমি বলো তো, আমরা যে প্রথমের দিকে একেবারে পড়লাম, ওই পড়ার ভিতরে কি এটা পড়ছি না যে এই আর এই দুইজন আমাদের নিরপেক্ষ অক্সাইড ছিল, নিরপেক্ষ বা প্রশম অক্সাইড, প্রশম।
ইয়েস, এবং এও হচ্ছে আমাদের অম্লীয়, এও হচ্ছে আমাদের অম্লীয়, এও হচ্ছে আমাদের অম্লীয়, এই সবগুলাই হচ্ছে আমাদের অম্লীয়। এখন আমি তোমাকে বুঝাই আসো, তুমি যদি এই পাবলিকের সাথে একটু পানি যোগ করে দাও ভাইয়া, এর সাথে পানি যোগ করে দাও, তাহলে কোন জিনিসটা তৈরি হবে জানো? তোমাকে দেখাই, একটা এমসিকিউ এ কত খাটাইছে এরা, আর এটার কত ব্যাকআপ তোমাকে জানতে হবে। তুমি যদি এটা করে দাও তাহলে তৈরি হয়ে যাবে হচ্ছে HNO2, এখানে একটা 2 দিয়ে দিব, 2 মোল 2 মোল 2 মোল কি তৈরি হয়ে যাবে ভাইয়া? নাইট্রাস অ্যাসিড তৈরি হয়ে যাবে। দেখো বিক্রিয়া সমতা হয়ে গেছে না? হয়ে গেছে। আবার এর সাথে যদি একটু পানি যোগ করে দাও, পানি যোগ করে দাও, পানি যোগ করে দাও, তাহলে কি তৈরি হবে দেখো? 2 মোল HNO3, 2 মোল নাইট্রিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। তাহলে ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইডের সাথে পানি যোগ করলে তৈরি হয় কি? নাইট্রাস অ্যাসিড। মানে 2 মোল নাইট্রাস অ্যাসিড থেকে তুমি যদি 1 মোল পানি সরায় দাও, আমি এটাকে কি ওইদিকে মাইনাস পানি লিখতে পারি না? তাহলে কি হয়ে যাবে আমার? ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড হয়ে যাবে না? তার মানে ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড যেটা, সেটা আসলে কার অ্যানহাইড্রাইড? 2 মোল নাইট্রাস অ্যাসিডের অ্যানহাইড্রাইড। ঠিক একই রকম ভাবে আমি যদি বলি যে ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইডটা কার অ্যানহাইড্রাইড, তাহলে কি বলবা? 2 মোল নাইট্রিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড। বলা যাবে না? বলা যাবে। ঠিক একই রকমই এইটার সাথে যদি তুমি এবার পানি যোগ করো, তাহলে কি তৈরি হবে দেখবা? 2টা অ্যাসিড তৈরি হয়ে যাবে ভাই। এক্স্যাক্টলি, তোমরা তো উত্তর আশা করি গেস করতে পেরেই গেছো। এখানে তৈরি হবে হচ্ছে নাইট্রাস অ্যাসিড HNO2 প্লাস HNO3, নাইট্রাস অ্যাসিড প্লাস নাইট্রিক অ্যাসিড। এবং এখানকার বিক্রিয়া সমতা করার জন্য এটার সামনে তোমাকে একটা 2 দিতে হবে। বাস, আশা করি সমতা হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে না? 4 আর 5 5। তাহলে মিশ্র অ্যানহাইড্রাইড তাহলে কোনটা? নাইট্রাস অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড, দুইটা থেকেই যদি তুমি আসলে 1 মোল পানি বের করতে পারো, তাহলে সেটা হবে হচ্ছে কি? মিশ্র অ্যানহাইড্রাইড। এবং ওখানে পাবা হচ্ছে তুমি 2 মোল কি? নাইট্রোজেন ডাইঅক্সাইড বা ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, একই কথা। তাহলে মিশ্র অ্যানহাইড্রাইড কোনটা হচ্ছে বলো তো? এই চাচাতো ভাইটা হচ্ছে না? দেখছো কোশ্চেনটা কি কি লেভেলে করছে তারা? হ্যাটস অফ দেওয়া উচিত না? কোন ভালোবাসার বোর্ড রে? দিনাজপুর বোর্ড 22। প্রিয় ভাইয়ের বোর্ড। তাহলে এটা কি? ডাইনাইট্রোজেন, সরি এটা দিয়ে তো দাগা থাকবে না, এই যে এটা। ওকে, অম্লীয়ধর্মী অক্সাইড কোনটি? এটা না, নো এটা না। বোরিক অক্সাইড, ইয়েস। বলো জিঙ্ক অক্সাইডটা কি ছিল? উভধর্মী। এটা কি ছিল? নিরপেক্ষ। আসো, এটা বুঝছো না? এটা হচ্ছে কি? উভধর্মী তো না, এটাকে কি বলবো আমরা? এটা হচ্ছে নিরপেক্ষ। আর উভধর্মী হচ্ছে নিচেরটা, নিরপেক্ষ বা প্রশম। এটা হচ্ছে উভ, এটা হচ্ছে অম্ল, আর এটা হচ্ছে কি? এটাও তো উভ। তাহলে আমাদের কি অম্লীয় অক্সাইড কোনটা? বোরিক অক্সাইড। ডান। এরপরেই আসলে চলে গেছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, বাট আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্মে যাব না। আমরা কোথায় চলে যাব বলো? আমরা চলে যাব হচ্ছে পার্ট 1 এর ভিতরে যা যা তোমাদেরকে পড়াবো বলছিলাম, আমরা চলে যাব ডি ব্লক মৌলের ক্ষেত্রে। ডি ব্লক মৌলটা পড়ে, এই যে চলো ডি ব্লক মৌল, এই ডি ব্লক মৌল পড়ে তারপরে হচ্ছে আমরা সামনের দিকে এগোবো। এখন ডি ব্লক মৌল সম্পর্কে অলরেডি তোমাদেরকে যা যা কিছু বলছি, কি কি বলছি বলো তো ভাই? বলেছি ডি ব্লক মৌলের কাকে বলে? আমাদের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে, মানে কোনো একটা মৌলের সর্ববহিষ্ঠ ইলেকট্রনটা যদি ডি ব্লকের ভিতরে প্রবেশ করে, তাহলে সেটাকে ডি ব্লক মৌল বলে। সেটা সাধারণ ইলেকট্রন বিন্যাস বলছি। কি বলছি? NS 1 থেকে 2, 1 হতে পারে 2 হতে পারে, n-1 প্রধান কোয়ান্টাম সংখ্যা -1 থাকবে, তারপরে ডি 1 থেকে 10 অব্দি ইলেকট্রন যেতে পারে, তাহলে সেটাকে ডি ব্লক মৌল বলবো। এর মৌলের সংখ্যা কয়টা? 41টা। এই মৌলের সংখ্যা হচ্ছে 41টা। কিভাবে? এই যে 4 × 40 এখানে একটা, আর একজন আছে হচ্ছে ব্যাদ্যপলা থোরিয়াম। এই যে ডি ব্লক মৌল এখানে দেওয়া আছে, আর এখানে একজন আছে হচ্ছে থোরিয়াম। ওই যে একটা নেমের পরে এই যে থোরিয়াম আছে, ওই থোরিয়াম দিয়ে ইন টোটাল আমাদের কয়টা হচ্ছে? 41টা। কথা ক্লিয়ার? 41টা হচ্ছে আমাদের টোটাল ডি ব্লক মৌল। এখন তার ভিতরে আমরা জাস্ট 3D অরবিটালের মৌলগুলোকেই মনে রাখি, এবং সেটা মনে রাখলে হোপসো এনাফ। তারপরে এক্সট্রা হিসাবে আমাদেরকে ল্যান্থানাম একটা নামটা মনে রাখা লাগে, মলিবডেনাম পড়া লাগবে এক্সট্রা হিসাবে, প্যালাডিয়াম, সিলভার এগুলাকে একটু দেখা লাগে ভাই, কিছু করার নাই, দেখতে হবে। এই যে মার্কারি, এতটুকু মোটামুটি দেখলেই হয়েছে, আর কিছু লাগবে না আমাদের। ওকে, ডান। এই কয়টা হচ্ছে এক্সট্রা ভাবে একটু জেনে রাখা লাগে। ওকে, তা আমি তোমাকে যে জিনিসটা বলতে চাচ্ছি এখানে, যে ডি ব্লক মৌলের পড়াশোনাটা কি আমাদের ছোটখাটো কিনা? উত্তরটা হচ্ছে না। ডি ব্লক মৌলের সংখ্যা, তার গ্রুপ এবং পর্যায় নির্ণয় করার যে উপায় টুপায়, সেগুলো সব কিছুই বলছি। এখানে যে কাহিনী করতে হয় সেটা হইল যে আমাদের ডি ব্লক মৌলের ভিতরে এক ধরনের মৌল থাকে যাদের সুস্থিত ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালটা আংশিক পূর্ণ থাকে, ফাঁকাও থাকে না সম্পূর্ণ, পূর্ণও থাকে না সম্পূর্ণ, আংশিক পূর্ণ থাকে। এই আংশিক পূর্ণ থাকা মৌলগুলোকে সুস্থিত ইলেকট্রন বিন্যাসে কিন্তু বলতেছি, মানে আয়নিত থাকা অবস্থায়।
ডি অরবিটালটা আংশিক পূর্ণ থাকে, এই ধরনের হতচ্ছাড়া মৌলগুলাকে বলা হয় হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট বা অবস্থান্তর মৌল, যাদের বৈশিষ্ট্য আছে মেইনলি হচ্ছে ভাই 5টা, ওদের পড়া লাগে। ওই 5টা বৈশিষ্ট্য পড়তে যেই আমাদের একটু টাইম যায়, এবং এই 5টা বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ আপ টু ইউর অ্যাডমিশন টেস্ট, ঠিক আছে? সো অবস্থান্তর মৌল, এদের এই 5টা বৈশিষ্ট্য পড়েই আমরা এই পার্ট 1টা আমাদের এখানে শেষ করব। এদের যে 5টা বৈশিষ্ট্য, সেই 5টা বৈশিষ্ট্য পড়ে। ওকে, সো আশা করি বুঝতে পারছো যে আমাদের ডি ব্লক মৌলের ভিতরে অবস্থান্তর মৌল, এই যে যেমন ডি ব্লক মৌল স্থিতিশীল আয়নের অরবিটাল আংশিক পূর্ণ থাকলে সেটাকে বলবো আমরা হচ্ছে অবস্থান্তর মৌল বা ট্রানজিশনাল এলিমেন্ট। ডি ব্লক মৌল কয়টা ভাই আমাদের? 41টা অবস্থান্তর মৌল বা ট্রানজিশনাল এলিমেন্ট, ডান। ওকে, ট্রানজিশনাল এলিমেন্ট, খুবই ভালো কথা। এরপরে এই যে দেখো, এই যে যেমন স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমি করি, আর্গন নিয়ে নিলাম 3d6 পর্যন্ত, তারপরে নিব কত 4s2 3d1। এখন স্ক্যান্ডিয়াম যখন 3+ হয়ে যায় তখন শুধু আর্গন পর্যন্ত থাকে, তাই না ভাইয়া? 3+ যখন হয়ে যায়, কারণ 4s তখন 0 হয়ে যায়, 3d তখন 0 হয়ে যায়। সো ডি ব্লকটা তো আংশিক পূর্ণ থাকছে না, সম্পূর্ণ ফাঁকা হয়ে যাচ্ছে। তার মানে এই কিন্তু আমাদের কি মৌল না, অবস্থান্তর মৌল না। ঠিক একই রকম ভাবে জিঙ্ক যদি নাও তাহলে দেখবা হচ্ছে 3d10 তারপরে 4s2 এমন থাকে। এখন জিঙ্ক যখন 2+, এটা তার সুস্থিত ইলেকট্রন বিন্যাস, তখন এই যে আর্গন থাকবে, হ্যাঁ, তারপরে কত থাকবে 3d10 4s0। তাহলে দেখো এটাও তো ডি অরবিটাল সম্পূর্ণ পরিপূর্ণ থাকে, তার মানে এটাও আমাদের কি হবে না, অবস্থান্তর মৌল হবে না। বাট এই যে ফেরাম ধরে নাও আমি আর্গন নিলাম, তারপরে এটা যায় হচ্ছে 3d6 4s কত ভাইয়া 2, তখন ফেরাম যখন 2+, তখন এই যে আর্গন থাকবে, তারপরে 3d কত হয়ে যাবে আমাদের 6ই থাকবে, আর 4sটা হয়ে যাবে 0। তাহলে দেখো তো এটা তো আংশিক পূর্ণ আছে, তার মানে এটা অবস্থান্তর মৌল হবে। এ ফেরাম 3+ও একটা তার সুস্থিত ইলেকট্রন বিন্যাস হয়, দুইটা হলেও কোনো সমস্যা নাই। এটা দেখো 3d6, তাহলে 3d5 থাকে এখানে, হ্যাঁ, আর এখানে কত 4s0। তাহলে এটাও কি আমাদের ডি অরবিটালটা আংশিক পূর্ণ, মানে এটাও আমরা বলতে পারি কি অবস্থান্তর মৌল হচ্ছে। তাই আমরা বলবো যে সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল, এই কথাটা প্রায় ব্যাখ্যা করতে আসে। সকল খ নম্বরে অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর নয়। বুঝা কি গেছে কথাটা? অবস্থান্তর নয়, ডান, ক্লিয়ার? ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছো। এই আমাদের এগুলা লেখা আছে না? আছে। ওকে, এখন অবস্থান্তর মৌলের যে বৈশিষ্ট্যগুলো আছে, অবস্থান্তর মৌলের সাধারণ বৈশিষ্ট্য, এই যে 5টা বৈশিষ্ট্য আছে না, এই 5টা বৈশিষ্ট্য পড়তেই আমাদের হচ্ছে একটু টাইম চলে যায়, কোনো সমস্যা নাই, গেলেও আমরা ধরে ধরে পড়বো। এবং এর ভিতরে স্টার দিয়ে দিচ্ছি আমি যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার জন্য কোনগুলা, ঠিক আছে? চলো আমি তোমাকে জিনিসটা দেখাই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসলে কোনগুলা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ভাইয়া প্রভাবক রূপে ক্রিয়া, এই প্রভাবক রূপে ক্রিয়া, 4টা আর একটা দিয়ে দাও, 5টা প্রভাবক রূপে ক্রিয়া, জটিল আয়ন গঠন করে, এটা তো কোনো কথাই নাই, 5টা জটিল যৌগ গঠন করে, রঙিন যৌগ গঠন করে, এই যে 5টা। এই 3টা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 3টা যে বৈশিষ্ট্য আছে ভাইয়া, সেই 3টা হচ্ছে ভিভিআইপি আর কি, ভিভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, ঠিক আছে? আচ্ছা, সো পরিবর্তনশীল জারণ অবস্থা এবং চৌম্বক ধর্ম প্রদর্শন, এই যে আমি যখন জটিল আয়ন তোমাকে নিয়ে আলোচনা করব, সেটার ভিতরেই চৌম্বক ধর্ম চলে আসবে আরামসে। সেখান থেকে আবার হচ্ছে তুমি চাইলে রঙিন যৌগ গঠন করার বিষয়টাও দেখাতে পারো, বাট এটা আমি সেপারেটলি দেখাবো, কোনো প্রবলেম নাই। আর এই যে প্রভাবক রূপে ক্রিয়া, এই প্রভাবক রূপে ক্রিয়ার ব্যাপারটাও 2 রকম ভাবে দেখানো যায়। মানে তুমি যদি এখানে একাডেমিক ডিটেলসে পড়ো তাহলে দেখবা যে প্রভাবক রূপে ক্রিয়া 2 রকম ভাবে ঘটতে পারে, একটা হচ্ছে অভ্যন্তরীণ যৌগ গঠন, আর একটা হচ্ছে ক্ষেত্রফল বাড়িয়ে দিয়ে, 2 রকম ভাবে ঘটতে পারে। ওকে, যাই হোক, আসো আমাদের পরিবর্তনশীল জারণ অবস্থা যদি আমরা বিষয়টা একটু দেখি, তো আমাদের প্রত্যেকটা যে আছে, এই যে মানে প্রত্যেকটা যে ভাগ আছে, এই প্রত্যেকটার ভাগই আমরা এখন এখান থেকে কমপ্লিট করব। সো যে 5টা বৈশিষ্ট্য অবস্থান্তর মৌলের, সে 5টা বৈশিষ্ট্য আগে তোমাকে খুব ভালো মতন করে পারতে হবে, তোমাকে যেন তোমার ভিতরে যেন 5টা বৈশিষ্ট্য যেন তুমি সুন্দর মতন করতে পারতেছো, এরকম একটা অবস্থান তৈরি করতে হবে।
এরপরে যদি আমি চলে যাই যেটার কথা বলছিলাম, এটা তুমি মনে রাখবা। তারপরে আমরা সুন্দর করে শুরুটা আগে শুরু করব, যে পরিবর্তনশীল জারণ মান, সেটা আমরা এখানে দেখিয়ে দিব। যেগুলো আমাদের লেস ইম্পর্টেন্ট এগুলোতে আমরা এতটা সময় দিব না ভাইয়া। যেমন আমি তোমাকে দেখাইছি, ধরো এখানে ডি অরবিটালে যে মানে যে অবস্থান্তর মৌল, তাদের তো ডি অরবিটালে আংশিক পূর্ণ ইলেকট্রন থাকে, তো সে তাহলে মানে প্রয়োজনীয়তা মতন পরিবর্তনশীল জারণ মান দেখাতে পারে। ফেরাম 26, একটু আগে যে আমি ইলেকট্রন ব্যালেন্স দেখালাম না ভাইয়া, আর্গন, তারপরে দেখো তারপরে কত হয় 3d6 4s2 এমন হয়। আগে 4s ইলেকট্রন যাবে যদিও, 4s2 ফেরাম 2+ যদি হয় তাহলে ও কিন্তু যেটা করতে পারে সেটা হচ্ছে আর্গন, তারপরে 3d6 এখানে ঠিকই থাকলো, বাট 4s কত 0। আবার এখান থেকে যদি একটা ইলেকট্রনকে 3d6 থেকে ত্যাগ করে দিতে পারে, ডিতে কয়টা ইলেকট্রন যায় মোট 10টা, তো ওখান থেকে যদি 5টা ইলেকট্রন যায়, মানে 5টা ইলেকট্রন থাকে, তাহলে তো অর্ধপূর্ণ অবস্থাটা তো পরিপূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থা অন্য যে কোনো অবস্থা থেকে বেশি স্থিতিশীল, তাহলে Fe3+ হওয়া সম্ভব। তখন ওখানে আর্গন যাবে ভাইয়া, তারপরে হয়ে যাবে হচ্ছে আসলে কত 3d কত হয়ে যাবে বলো 5, এবং 4s কত আমাদের 0। এই যে দেখো এটা 2+ হইতে পারতেছে, 3+ হইতে পারতেছে। এরকম ভাবে ম্যাঙ্গানিজ সব থেকে বেশি পরিবর্তনশীল জারণ মান দেখাতে পারে। এই যে +1 থেকে শুরু করে +7 অবধি যেতে পারে সে, ম্যাঙ্গানিজ সব থেকে বেশি। সো এটা তুমি জেনে রাখলে যে সব থেকে বেশি কে যেতে পারে। ডান, এতটুক। এবং এই পরিবর্তনশীল জারণ মানটা কেন দেখাতে পাচ্ছে? ডি অরবিটাল আংশিক পূর্ণতায়, এই কথাটা উপস্থিত থাকা লাগবে। ডি অরবিটাল আংশিক পূর্ণতায়, আংশিক পূর্ণতায় প্রত্যেকটা ঘটনাই কিন্তু এই যে ডি অরবিটাল আংশিক পূর্ণতাই হচ্ছে, কিন্তু সেগুলোর আলাদা আলাদা মানে প্রপার্টিজ বা আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক ব্যাখ্যা হবে আর কি। ওকে, এরপরে আমরা চলে যাব সেটা হচ্ছে প্রভাবক রূপে ক্রিয়া। চলো প্রভাবক রূপে ক্রিয়াটা দেখি। হেবার পদ্ধতিতে এই উদাহরণগুলো মাথায় রাখবা। অ্যামোনিয়া উৎপাদনে ফেরাম প্রভাবক হিসেবে কাজ করে। অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে সম্পৃক্ত হাইড্রোকার্বনে পরিণত করতে নিকেল প্রভাবক হিসেবে কাজ করে। এটাই আমরা দেখবো মেইনলি। অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে CH2 ডাবল বন্ড CH2 প্লাস যখন আমরা হাইড্রোজেন বিক্রিয়া করাই এটার সাথে, হ্যাঁ, অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে যখন আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বনে পরিণত করতেছি, তখন এখানে নিকেল বাই 180°C টেম্পারেচার, মনে আছে? তখন এখানে কি হয়ে যেত CH3, একটা বন্ড ভেঙে যেত, সিঙ্গেল বন্ড CH3। এখানে যে ঘটনাটা ঘটে, নিকেল তো ফাঁকা ডি অরবিটাল আছে ভাইয়া, তুমি এই ব্যাখ্যাটা জাস্ট এরকম ভাবে দিবা। নিকেল 28 যদি ইলেকট্রন বিন্যাস করো, তাহলে আর্গনের পরে হয় হচ্ছে 4s2 মানে 20 হলো, তারপরে হলো আমাদের 3d8। এখানে যে তার ফাঁকা ডি অরবিটাল আছে, এই ফাঁকা ডি অরবিটালের ভিতরে ধরো যে ফাঁকা ডি অরবিটাল যে থাকতেছে 6টা হয়েছে, 7টা 8টা, এই যে ফাঁকা ডি অরবিটাল যে থাকতেছে, এখানে একটা হাইড্রোজেন প্রথমত আর একটা হাইড্রোজেন প্রথমত অধিশোষিত হয়। ফাঁকা যে অরবিটালগুলো বা অধিশোষিত হওয়ার যে জায়গাগুলো, সেখানে অধিশোষিত হয়। এই যে অধিশোষিত হইলো, যে এই অধিশোষিত হওয়ার পরে যখন এই যখন আর কি আয়নিত হয়ে এই ঠিক একই রকম ভাবে প্রভাবকের কাছে নিকটস্থ হবে, তখন এই হাইড্রোজেন অধিশোষিত হওয়া এই হাইড্রোজেন দেখবে যে আচ্ছা, আমি তো এখানে ফিজিক্যাল বন্ড বা অধিশোষিত হয়ে থাকার থেকে এর সাথে আয়নিত অবস্থায় থাকতে পারি। তখন এই যে এক্সট্রা যে জায়গা পেল বিক্রিয়া করার জন্য, এক্সট্রা জায়গা পাওয়ার জন্য সে কিন্তু পুনরায় এই যে আয়নিত অবস্থায় সেখানে যে কেমিক্যাল বন্ডের মাধ্যমে যুক্ত থাকবে এবং এইরকম একটা যৌগ তৈরি করবে। এই যে আমি বাংলা ব্যাখ্যার কথা বললাম না, এই বাংলা ব্যাখ্যাটুকু বাংলাতে দিতে হবে তোমাকে, আলাদাভাবে ওই মলিকুলার অরবিটাল থিওরি, ক্রিস্টাল ফিল্ড থিওরি এখানে নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। কথা ক্লিয়ার? এতটুকু বলে বুঝাই দিতে পারলেই হয়েছে। প্রথমে কি হয়, ফিজিক্যাল বন্ডে অধিশোষিত হয়। এটা হচ্ছে মানে এটা কোনো কেমিক্যাল বন্ড না, এটা জাস্ট একটা ফিজিক্যাল বন্ড, অধিশোষিত হয়ে আছে ধরো, ঠিক আছে? ওই যে সারফেস এরিয়ার ভিতরে খাঁজে লেগে আছে, যুক্ত হয়ে আছে। তারপরে অধিশোষিত, এই যে এরিয়া পেয়েছে বলেই তো অধিশোষিত হতে পারছে না, নিকেল না থাকলে তো এই জায়গাটা হইতো না। দ্যাটস দ্য থিং। ওকে, আবার যদি আমি তোমাকে আরেকটা দেখাই, যে এটা হচ্ছে কিন্তু সারফেস এরিয়া দেওয়ার মাধ্যমে, এটা একটা উপায়, সারফেস এরিয়া। এবং আরেকটা উপায় হচ্ছে ভাইয়া বলে দিই, সেটা হলো যে অভ্যন্তরীণ যৌগ গঠনের মাধ্যমে। অভ্যন্তরীণ যৌগ গঠন এত ডিটেলস আসলে মানে উচিত না এখানে দেখানো, বাট আমার কাছে মনে হচ্ছে যে কেন দেখালে সমস্যা কি, আসলে কোনো প্রবলেম হবে না হোপসো। অভ্যন্তরীণ যৌগ গঠনটা কেমন, এই যে দেখো সালফার ডাইঅক্সাইড এর সাথে অক্সিজেন বিক্রিয়া করে যে সালফার ট্রাইঅক্সাইডটা তৈরি করবে, হ্যাঁ, এখানে হচ্ছে আমরা ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডকে ব্যবহার করি, V2O5 ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড ব্যবহার হয় এবং সালফার ট্রাইঅক্সাইড যে বিক্রিয়া করে তৈরি হয়। এই ঘটনাটা ঘটে হচ্ছে এই যে এখানে হাফ মোল অক্সিজেন বিক্রিয়া করে এভাবে। এটা কি ঘটে, এই সালফার ডাইঅক্সাইডের সাথে প্রথমে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড বিক্রিয়া করে ভ্যানাডিয়াম ডাইঅক্সাইড তৈরি করে এবং সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে ফেলে, অলরেডি তৈরি করে ফেলে। তারপরে আবার পুনরায় এই অক্সিজেনের সাথে এটা বিক্রিয়া করে ভ্যানাডিয়াম অক্সাইড মানে সেম জিনিস বিক্রিয়া করে, কেটে যায়, দুইটা আলাদা স্টেপের মাধ্যমে। আমরা ডিটেলসে গেলাম না, শুধু ঠিক আছে, এখানে অভ্যন্তরীণ যৌগ গঠনের মাধ্যমে এটা তৈরি হয়, তাহলেই হয়েছে। ওকে, এটা দেখে নিবা এরকম ভাবে, তাহলেই হবে। আর শুধুমাত্র মানে
দেখো প্রভাবক রূপে ক্রিয়া তুমি যদি এটুকু ব্যাখ্যা করো এনাফ, ফেয়ার এনাফ। তুমি যদি অভ্যন্তরীণ যোগের মাধ্যমে দিয়ে ব্যাখ্যা করো এটাও ফেয়ার এনাফ, যেটা দিয়ে তুমি ব্যাখ্যা করতে চাও। সো শুধু শুধু মানে লেস ইম্পর্টেন্ট জায়গার ভিতরে বেশি সময় দিতে চাচ্ছি না, ব্যাস শেষ। এরপরে আমাদের যেহেতু এই দুইটা কয়টা আমরা বৈশিষ্ট্য আলোচনা করলাম, ধরো এটা আলোচনা করছি, এই প্রভাবক রূপে ক্রিয়া আলোচনা করছি, চলো আমরা রঙিন যৌগ গঠনটা আলোচনা করে ফেলি। রঙিন যৌগ গঠন আলোচনা করার পরে আমরা যে যৌগ গঠনের ক্ষেত্রে, জটিল যৌগ গঠনের ক্ষেত্রে একটু টাইম দিব, ওখানে একটু টাইম লাগবেও আমাদের। আচ্ছা, ডিজেনারেট কন্ডিশন থেকে নন ডিজেনারেট কন্ডিশনে যাচ্ছে, এখানে হচ্ছে লিগ্যান্ডের ইফেক্টে এবং ইনক্রিজ অফ অ্যাভারেজ স্টেবিলিটি, অ্যাভারেজ স্টেবল এনার্জি, অ্যাভারেজ স্টেবিলিটি সেম জিনিস। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে ডিজেনারেট থেকে নন ডিজেনারেটে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ডিজেনারেট অবস্থা, এখান থেকে নন ডিজেনারেট অবস্থায় যাচ্ছে। আমি তোমাকে বুঝাই ব্যাপারটা কিরকম ভাবে ঘটে। ধরো এটা একটা গ্রাফ, হ্যাঁ হ্যাঁ, এই গ্রাফে যে ঘটনাটা আমরা ঘটাই সেটা হচ্ছে এই যে একটা গ্রাফ, এখানে হচ্ছে এনার্জি বরাবর, এদিক বরাবর যাই হচ্ছে আমাদের এনার্জি, এদিক বরাবর মনে করেন আমাদের টাইম। সো সময়ের সাথে সাথে যখন একটা লিগ্যান্ডের অ্যাটাক এখানে ঘটবে, এখানে একটা লিগ্যান্ড যখন আসবে, লিগ্যান্ড বানান কি লিখছি, লিগ্যান্ড যখন আসবে তখন ধরে নাও, আমি তোমাকে ব্যাপারটা একেবারে ডিটেলসে বুঝাচ্ছি। ধরে নাও এটা হচ্ছে আমাদের ফেরাম, আমাদের হচ্ছে ফেরাম, এবং ফেরাম ধরে নাও 2+, ফেরাম 2+ হইলে এই যে এখানে তার কয়টা ইলেকট্রন থাকবে ভাবো তো, 6টা। সো 1 2 3 4 5 6টা ইলেকট্রন থাকলো। এখন এইটা যখন একটা লিগ্যান্ডের উপস্থিতি পাইলো, তখন এই যে তার ডি অরবিটালটা, এই ডি অরবিটালটা 3টে এবং 2টা আকারে স্প্লিটেড হয়। ডি অরবিটালই কিন্তু শক্তির যে খুব বেশি পার্থক্য এমন না, বাট খুব মিনিমাম একটা সংখ্যক পার্থক্য হয়ে যায়। কেন? কারণ ও দেখে যে আচ্ছা আমার কাছে তো এই যে এখান থেকে এখানকার দূরত্ব তো যথেষ্ট বেশি, অত দূরে না যেয়ে তো আমরা চাইলে এখানেই থেকে যেতে পারি। এই যে এজন্য এই কাছের দুইটাকে বেশি টান দেয় এই দূরের দুইটার থেকে, তাই এরকম ভাবে একটা স্প্লিটেড আকার তৈরি করে। এবং স্প্লিটেড আকারটা যদি তৈরি করে তাহলে বলো তো আমি কি এখন এরকম ভাবে দেখাতে পারি না 6টা ইলেকট্রন ছিল না এখানে, তাহলে এখানে প্রথমে 1টা গেল, 2টা গেল, 3টা গেল, তারপরে এই যে 4টা 5টা 6টা, উপরে তো ইলেকট্রন যাওয়ার প্রয়োজনই পড়লো না। বাট স্টিল উপরের ঘর বাড়ি কিন্তু তারই ছিল, তাই এখানকার ইলেকট্রন চাইলেই শক্তি শোষণ করে উপরে যেতে পারে, আবার শক্তি বিকিরণ করে নিচে আসতে পারে। এই যে শক্তির একটা ডিফারেন্স হলো, এই যে ডেল ই ইজ ইকুয়ালস টু কত হচ্ছে আসলে E2 মাইনাস E1, শক্তির যে ডিফারেন্সটা হলো ইকুয়ালস টু সেটা হচ্ছে আমাদের H নিউ, মানে হচ্ছে HC বাই ল্যামডা। দেখো ভাই, একটা শক্তির পার্থক্যের জন্য আমরা একটা ল্যামডার মান পেয়ে গেলাম, পেয়ে যাচ্ছি না? একটা শক্তির পার্থক্যের জন্য ল্যামডার মান, এই ল্যামডার মানটা যদি আমাদের দৃশ্যমান অঞ্চলের হয়, দৃশ্যমান অঞ্চলটা কত ছিল রে? 380 থেকে 780 ন্যানোমিটার, মনে আছে না খেয়ে ফেলছো? ন্যানোমিটার, ঠিক আছে? যদি এই অঞ্চলের ভিতরে হয় তাহলে সেটাই আমাদের জন্য কি হয়ে যাবে? দৃশ্যমান হবে। এবং যেই তরঙ্গ দৈর্ঘ্যের হবে, দৃশ্যমান হবে, এবং যে তরঙ্গ দৈর্ঘ্য সেই কালারটা আমরা দেখব, যে তরঙ্গ দৈর্ঘ্য ওই কালার দেখবো আমরা। সরি, বুঝতে পারা গেছে? যে তরঙ্গ দৈর্ঘ্যের হবে সেই কালারটা দেখবো আমরা। সো এটা হচ্ছে তার ডিজেনারেট অবস্থা, ডিজেনারেট। আর এটা হচ্ছে ভাই নন ডিজেনারেট, হ্যাঁ নন ডিজেনারেট অবস্থা। ওকে, এইভাবে মেইনলি সেটা কালারফুল যৌগটা দেখায়। সেটাও কি জন্য হচ্ছে? এই যে ডি অরবিটালটা আংশিক পূর্ণ। মনে করে নাও ডি অরবিটালটা যদি পরিপূর্ণ থাকতো তাহলে এখানে 6টা ইলেকট্রন যেত, এখানে 4টা ইলেকট্রন যেত। দেখো তো ইলেকট্রনের কি আদান প্রদান হওয়ার কোনো সুযোগ ছিল? এটা কি ভাঙারও কোনো দরকার ছিল স্প্লিটেড আকারে? কোনো দরকার ছিল না। আবার মনে করেন এখানে কোনো ইলেকট্রনই নাই, তাহলে কি হলো? এটা ভাঙার কোনো দরকার আছে? কোনো তো শক্তির পার্থক্য কিছুই তো ক্রিয়েট হবে না। কার জন্য ক্রিয়েট হবে? হবেই না। দ্যাটস ওয়াই এখানে অবশ্যই শক্তির পার্থক্য ক্রিয়েট হওয়ার জন্য আমাদের আংশিক পূর্ণ ডি অরবিটাল লাগবে, পরিপূর্ণ হওয়া যাবে না। এজন্য এই ঘটনাটা ঘটে। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে মেইনলি আমাদের যে জটিল যৌগ গঠন, সেই জটিল যৌগের ভিতরে। এরপরে আমরা চলে যাব হচ্ছে এক্স্যাক্টলি জটিল যৌগ গঠনের মধ্যে। ঠিক আছে ভাইয়া? ওকে, সো ডি ব্লক মৌলের পর্যায়ে ডি ব্লক মৌলের সংখ্যা কতটি, এই সকল জিনিস যেগুলো এগুলো তো তোমরা পারো 41টি। আমি তোমাকে এমসিকিউগুলো দেখা দিই। অবস্থান্তর মৌল কে হবে এখানে? এই যে কপার হবে অবস্থান্তর মৌল। আর ম্যাঙ্গানিজ পরমাণুতে কয়টি অযুগ্ম ইলেকট্রন রয়েছে? ম্যাঙ্গানিজ পরমাণুর ভিতরে আর কি তুমি দেখবা যে হচ্ছে 5টা। কেমনে? ম্যাঙ্গানিজের যদি ইলেকট্রন বিন্যাস করো এটা হচ্ছে 25, তাহলে আর্গন নিয়ে নাও ভাইয়া, তারপরে হচ্ছে 4s2, তারপরে 3d5। হ্যাঁ, তো এই যে 5টা হচ্ছে তাহলে। সো এ পর্যন্তই ছিল, এগুলো তো আমরা ব্যাখ্যা করেছি, এমসিকিউগুলো কমপ্লিট করে দিলাম। আমরা হচ্ছে এই যে জটিল যৌগ শুরুটা করব আর কি, জটিল যৌগ জটিল আয়নটা শুরু করব। আজান হচ্ছে প্রবাবলি, জাস্ট 5 মিনিট একটা বিরতি নিয়ে নিই, আজানটা শেষ হয়ে যাক, আমরা নামাজ শেষ করে তারপরে এসে হচ্ছে যে এই বাকি অংশটুকু তোমাদেরকে শুরু করে দিচ্ছি। ঠিক আছে?
আচ্ছা, তো ভাই আমরা চলে আসলাম আবার। আসো আমরা হচ্ছে আমাদের জটিল যৌগের যে অংশটা সেটা কমপ্লিট করে আমাদের পার্ট ওয়ানের যে পার্টটা আমাদের এটাকে শেষ করে ফেলি, ঠিক আছে? ওকে, খুব ভালো করে শিখো, এটা অনেক অনেক জরুরি। প্রথমে আমাদেরকে নামকরণ জিনিসটা অবশ্যই শিখতে হবে, এবং তার আগে আমাদেরকে শিখতে হবে হচ্ছে জটিল আয়ন গঠন করার জন্য একজন পাবলিক মাস্ট, সে হচ্ছে আমার তোমার পছন্দের লিগ্যান্ড। আমার একটু কম পছন্দের, তোমার একটু পছন্দের হইতে পারে লিগ্যান্ড। লিগ্যান্ড আসলে কি? হোয়াট ইজ লিগ্যান্ড? লিগ্যান্ড হচ্ছে জটিল আয়ন গঠনের সময় যে যৌগমূলক পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন জোড় কেন্দ্রীয় মৌলকে দান করে, সে হচ্ছে লিগ্যান্ড। জটিল আয়ন গঠনের সময় কি বলতেছি আমরা? জটিল আয়ন গঠনের সময় আয়ন গঠনের সময় যে আয়ন যৌগমূলক পরমাণু বা অণু কেন্দ্রীয় মৌলকে ইলেকট্রন জোড় দান করে, কেন্দ্রীয় মৌলকে ইলেকট্রন জোড় দান করে, লন পেয়ার ইলেকট্রন বা ইলেকট্রন জোড় দান করে, এ হচ্ছে আমাদের লিগ্যান্ড। লিগ্যান্ডের একটা সক্রিয়তার ক্রম আছে, ওই ক্রমটা আমি তোমাদেরকে একটু বলে রাখি। হ্যাঁ, ক্রমটা হচ্ছে মনে করো কার্বনিল, হ্যাঁ, সায়ানাইড, বুঝছো? কার্বনিল, সায়ানাইড, এটা পরে মানে এটা সব থেকে সক্রিয়। তারপরে আছে হচ্ছে মনে করো ভাই অ্যামোনিয়া, তারপরে আছে মনে করো ভাই পানি, সরি অ্যামোনিয়ার পরে আমরা পানি লিখব। তারপরে হচ্ছে ভাই আমাদের হাইড্রোক্সিল, তারপরে হচ্ছে ভাই আমাদের হ্যালোজেন। এই যে ধরে নাও এই একটা ক্রম, আমি বেশ কিছু লিগ্যান্ড তোমাকে লিখে ফেলেছি, এটা কিন্তু আমাদের লিগ্যান্ড হিসেবে কাজ করতে। এবং এদের ভিতরে এই যে একে একটু দেখো, এ কিন্তু আমাদের একটা নিরপেক্ষ লিগ্যান্ড না, এর একটা চার্জ আছে, এটা নিরপেক্ষ, এটা নিরপেক্ষ, এটা নিরপেক্ষ, এটা নিরপেক্ষ। আচ্ছা, এটা কিন্তু নিরপেক্ষ না, এটা হবে হচ্ছে ভাই আমাদের হাইড্রোক্সিল সাহেব। কে হবে এটা? এটা হবে হচ্ছে আমাদের হাইড্রোক্সিল সাহেব। তো এরকম। তারপরে যে হ্যালোজেন, এটাও কিন্তু নিরপেক্ষ না, এদের কিন্তু চার্জ আছে। তবে ধনাত্মক পজিটিভ চার্জ যুক্ত কেউ কখনো আসলে লিগ্যান্ড হয় না, ঠিক আছে? পজিটিভ চার্জ যুক্ত কেউ কি হয় না? লিগ্যান্ড হয় না। ওকে, সো দেখো এই যে দেখো হাইড্রোক্সিলের নামটা কি হবে? নাম হবে হাইড্রোক্সো, অ্যামোনিয়া অ্যামিন নাম হবে, পানি অ্যাকোয়া নাম হবে, এই নামগুলো মাথায় রাখবা। ক্লোরো নাম হবে, সায়ানাইড সায়ানো নাম হবে, থায়োসায়ানাইড নাম হবে, নাইট্রোসো নাম হবে, অক্সি নাম হবে, কার্বনিল নাম হবে। নামটা কেন? কারণ আমি যে লিগ্যান্ড নিয়ে জটিল অণু নিয়ে কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলোচনা করতেছি, তুমি ধরো নামকরণই করতে পারলো না, বা আমরা নামকরণটাই করতে পারলাম না, তাহলে কি লাভ হইলো? লাভ হইলো না। সো আমাদের নামকরণটা শিখতে হবে। ওকে, সো নামকরণ শেখার জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে, চলে আসো, নামকরণটা খুব সহজ, খুবই সহজ, কোনো প্যারার কিচ্ছু না, আমি তোমাকে বলে দিচ্ছি। ধরো আমি তোমাকে দুইটা এখানে দেখাচ্ছি, হ্যাঁ? একটা দেখো ভাইয়া, জটিল যৌগই লিখতেছি প্রথমে, CN6 এরকম একটা লিখলাম, হ্যাঁ? এখানে লিখতেছি এমন লিখলাম ভাইয়া। এখানে একটা লিখবো কে FE Cl2। আচ্ছা দেখো, তিনটা জটিল যৌগ লিখেছি, এটার নাম হচ্ছে পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট, 2, এটা হচ্ছে পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 3, আর এটা হচ্ছে এটা হলো আমাদের হেক্সা অ্যাকোয়া ফেরাস ক্লোরাইড, এই যে আমি নামকরণগুলো বললাম বা নাম যে বলে দিলাম, এটার কাহিনীটা কিরকম ভাবে। ওকে, সো নোমেনক্লেচারের ক্ষেত্রে, নামকরণের ক্ষেত্রে যে ঘটনাটা তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে জটিল আয়নটা হতে পারে দুই ধরনের, একটা হতে পারে ক্যাটায়ন, একটা হতে পারে অ্যানায়ন। ক্যাটায়ন হোক বা অ্যানায়ন হোক, জাস্ট একটা খালি সূক্ষ্ম ডিফারেন্স আছে ক্যাটায়ন আর অ্যানায়নের ভিতরে। ঠান্ডা লাগতেছে রে, একটু এইটা কমাই দেয়, বাড়াই দেই। আচ্ছা, ক্যাটায়ন আর অ্যানায়নের ভিতরে খালি সূক্ষ্ম ডিফারেন্সটা কি আছে? জাস্ট একটা সূক্ষ্ম ডিফারেন্স আছে, যেটার কথা বললাম। তো আমি তোমাকে বলি, এখানে জটিল আয়ন কোনটা? আমার এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে। এবং থার্ড ব্র্যাকেট না হলে যে জটিল আয়ন হওয়া যাবে না এমন কিন্তু কোনো ম্যান্ডেটরি না। থার্ড ব্র্যাকেট ছাড়াও কিন্তু জটিল যৌগ হতে পারে। নর্মালি থার্ড ব্র্যাকেট থাকে একটা, নর্মালি একটা থার্ড ব্র্যাকেট থাকে, এটা হচ্ছে আমাদের জটিল যৌগ। আচ্ছা,
এখানে আমাদের এই যে যেই সন্নিবেশ সংখ্যা এটাকে বলা হয়, এই যে লিগ্যান্ডের যে সংখ্যাটা সেটাকেই বলা হয় হচ্ছে বা সন্নিবেশ সংখ্যা। লিগ্যান্ড জয়টা থাকে সেটাকেই বলা হয় সন্নিবেশ সংখ্যা। বলো তো এখানে সায়ানাইডটা লিগ্যান্ড না, এখানে পানিটা লিগ্যান্ড না, কেন্দ্রীয় মৌলকে বলো তো, এখানে ফেরাম, এখানেও ফেরাম, ওখানেও কে ফেরাম। আচ্ছা, সো নামকরণটা কিভাবে হবে? নামকরণের কাহিনীটা হইলো, প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লিগ্যান্ডের সংখ্যা, লিগ্যান্ড সংখ্যাটা কিসে? গ্রিক অবশ্যই, হেক্সা, টেট্রা, গ্রিকে। ওকে, প্লাস লিগ্যান্ড নাম, ওকে, প্লাস কেন্দ্রীয় মৌলের নাম, ওকে, এবং তার আয়নিত অবস্থা, তার জারণ অবস্থাটা এখানে লিখতে হবে, জারণ অবস্থা। এবং এটা যদি অ্যানায়ন হয়, এটা কিন্তু আমাদের ক্যাটায়নের জন্য নামকরণ হয়ে গেল। অ্যানায়ন হলে সবকিছু ঠিক থাকবে, কেন্দ্রীয় মৌলের জারণ অবস্থাও ঠিক থাকবে, কেন্দ্রীয় মৌলের নামের সাথে এর যোগ হবে, খালি এট। এখন এটা অ্যানায়ন কিনা কিভাবে বুঝতেছি? যেমন ধরো এই যে এখানে পটাশিয়াম 4টা আছে, মানে কি এটা অবশ্যই 4- না এর চার্জটা? পটাশিয়াম যদি আমি বাদ দিয়ে দিই তাহলে, পটাশিয়ামটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কি এটা অবশ্যই 4- হবে না? পটাশিয়ামটা যদি আমি বাদ দিয়ে দিই তার মানে এটা হচ্ছে 4-, এটা কি ভাই 3- না? কিন্তু এটা কি ভাই বলো তো, এটা কি 2+ না? 2+, মানে এখানে এই জটিল আয়নটা হচ্ছে আমাদের ক্যাটায়ন, কিন্তু এখানে কি সেটা অ্যানায়ন, এখানে ঠিকই অ্যানায়ন। তো অ্যানায়নের নাম তো আমরা পরে বলি কোনো একটা যৌগ পড়ার সময়, তো ঠিকই পটাশিয়ামের জন্য আগে বলছিলাম, আবার এখানে এই জটিল আয়নের নামটাই আগে, কারণ ওটা তো ক্যাটায়ন এখানে। দ্যাটস দ্য থিং ব্রাদার। ওকে, এবার আমি যদি এখানে এই ফেরামের জারণ অবস্থাটা বের করি, তাহলে দেখো এটার মাথার উপরে চার্জ কত, তাহলে আমি বলতে পারি ফেরামটা হচ্ছে x, তারপরে সায়ানাইড কত -1 গুণিত 6টা আছে ইজ ইকুয়ালস টু কত -4, তার মানে x এর ভ্যালুটা কত পাবা তুমি? +2 পাবা। তার মানে এখানে হচ্ছে +2, এখানে সেটা কত পাবা বলো তো ভাইয়া? +3 পাবা। এখানে এটা কত পাবা বলো? +2 পাবা, এখন দ্য থিং ইজ আমরা এখন এই জিনিসটা তো বের করে ফেলছি, নামকরণটাও বলে ফেললাম। নামকরণটা আমরা বললাম না, নামকরণটা আমি আবার বলতেছি, কিন্তু শোনো, নামকরণটা হচ্ছে এই যে এটার নাম আমরা যেটা বলবো, আগে জটিল আয়নের নামটা যদি তুমি করে দিতে পারো তাহলেই হলো। তাহলে হেক্সা কয়টা? লিগ্যান্ডের সংখ্যাটা গ্রিকে 6টা লিগ্যান্ড আছে, কয়টা হবে? হেক্সা লিগ্যান্ড সায়ানাইডের নামটা কি হয়? সায়ানো। তার মানে নামটা ধরো যদি আমি একটার নাম অন্তত লিখে রাখি, তাহলে এটার নামটা বলবো আমরা হেক্সা সায়ানো, একটাই কিন্তু শব্দ যেহেতু, তার মানে একটাই নাম হবে। হ্যাঁ, হেক্সা সায়ানো ফেরাম নিচ্ছিল না এটা, তো এটা যেহেতু অ্যানায়নের নামের শেষে কি হবে? 8 হবে, হেক্সা সায়ানো ফেরেট, তারপরে তার জারণ অবস্থা কত? এটা ভাইয়া 2 না? এই যে রোমান সংখ্যায় তার জারণ অবস্থা ফেরেট 2। এখন এই যৌগটার তো এটা অ্যানায়নের নাম, তাহলে এটার মানে ক্যাটায়নটা কি ছিল? পটাশিয়াম। তাহলে এখানে শুরুতে জাস্ট পটাশিয়াম যদি আমি যুক্ত করে দিই, তাহলে আমাদের যৌগের নামটা হয়ে গেল পটাশিয়াম হেক্সা সায়ানো ফেরেট 2, শেষ। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে যদি আমি মনে করে নাও এটাকে এখন এরকম করে নিয়ে আসতে চাই, হ্যাঁ, এটাকে ধরে নাও ভাই, যদি আমি এখন এরকম ভাবে একটু নিয়ে আসতে চাই, দেখবা তাহলে কি নিয়ে চলে আসতে পারি? ধরো এই যে এটার নামটা আমরা কথা বলতেছি, তাহলে এটাও ধরো পটাশিয়াম, হ্যাঁ, পটাশিয়াম হেক্সা সায়ানো সবকিছুই ঠিক আছে। এখানে ফেরেট এটা 2 ছিল না 3 ছিল বলো তো? 3, শেষ। এটার নাম হচ্ছে এটা। তাহলে এটার নামটা কি হবে? আমরা করতে পারবো না, এটার নাম আমরা বলবো হেক্সা অ্যাকোয়া ফেরাম 2 ক্লোরাইড বা ফেরাস ক্লোরাইড, তাহলে হয়ে গেল। ওকে, এখন আমাদের এটা করা শেষ, নামকরণ করাটা আমরা বুঝে গেলাম। এটার আবার সংকরায়ন বের করতে হবে। সংকরায়ন বা সন্নিবেশ সংখ্যা কত? এখানে সন্নিবেশ সংখ্যা কোনটা বললাম? সন্নিবেশ সংখ্যা হচ্ছে তার লিগ্যান্ডের সংখ্যা। এটাই কিন্তু তার আবার গৌণ যোজনী। এটাকেই তার কি বলা হয়? সেকেন্ডারি ভ্যালেন্সি বা গৌণ যোজনী। এটাকেই বলা হয় তার সেকেন্ডারি ভ্যালেন্সি বা গৌণ যোজনী। সেকেন্ডারি ভ্যালেন্সি বা গৌণ যোজনী। ওকে, আচ্ছা, এত কিছু বলে ফেললাম। এখন আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এটা সম্পর্কে একটু ডিটেলস। এখন এইখানে যেই ঘটনাটা কি ঘটে, এদের চৌম্বক ধর্ম আমরা দেখবো, এদের আকৃতি দেখবো, আমরা এখানে কিছু জিনিসপাতি বুঝবো। চলে আসো জিনিসটা বুঝি। কেন্দ্রীয় মৌল তোমাকে লিখতে হবে। কেন্দ্রীয় মৌল কত? এটা যেহেতু 2+, তার মানে হচ্ছে এখানে কত? 24 যদি হয়, তাহলে এই 24-এরটা কি হবে বলো তো ভাই? আর্গন নিয়ে নিলা, তারপরে থাকবে হচ্ছে আমাদের
4s তো 0 হয়ে গেছে অলরেডি। আচ্ছা আগে 3dটাকে দাও, 3d কত হবে বলো 6, তারপরে 4s কত 0, এখানে 4p থাকলো, 4d 4f পর্যন্ত থাকে, অদূর পর্যন্ত আমাদের যাওয়ার দরকার নাই। 3d যেহেতু 6, এই 3d 6টাকে আমরা এখানে লিখি, 3d 6 লিখলাম মনে করো না এখানে। তারপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের এরপরে চলে যাব এখান থেকে যে 4p তে, সো 4pটা এখান থেকে নিব, আর এটা ধরো না 4s। ওকে, এখনো দেখো 1 2 3 ধরে নাও এই হচ্ছে টোটালে এটা, আর এটা এরকম এটা এরকম, এই যে এখানে 1 2 ইলেকট্রন কয়টা আছে এখানে ভাই? 6টা আছে। সো 6টা ইলেকট্রন দিয়ে দাও। 6টা ইলেকট্রন দেওয়ার আগে এই যে জিনিসটা করেছি না, এটা এর জন্য করে ফেলি, কারণ সেমই তো এটা। এই পার্টটুকু এখানে 3+ হবে, এখানে আমি 5টা দিয়ে দিব একটু পরেই। থামো, এটাকে যদি আমি এখন নিচে টেনে নিয়ে চলে আসি, এটাকে এরকম ভাবে করতে পারি না? অবশ্যই করতে পারি, কিন্তু এখানে একটু যে ঘটনাটা করতে হবে সেটা হচ্ছে এটা Fe3+, এখানে যেহেতু এটা 3+, তার মানে এখানে কত হবে এটা ভাই? এখানে এটা হবে হচ্ছে 3d5। তাহলে চলো ইলেকট্রনগুলো এবার আমরা এখানে বসাই। ইলেকট্রন যদি আমি বসাই, এখানে ইলেকট্রন বসাবো কয়টা, আর ওখানেও আমরা এটা দিয়ে দিই। এখানেও তো আমরা এটা Fe2+ যেহেতু এখানে আছে, তাই আমি আমার স্মার্ট বোর্ডের সুবিধাটা একটু ব্যবহার করতেছি। প্লিজ ডোন্ট মাইন্ড, তোমরা মাইন্ড করলে কিছু করার নাই, আমাকে ব্যবহার করতে হবে ভাই, নাহলে শেষ হবে না তোরই, তুই পরে রাগঝাল করবি। ধরে নাও এটা হচ্ছে এরকম, তাহলে এই বরাবর আমরা হচ্ছে একটা ভাগ করে দিতে পারি, যেন তোমার পরবর্তীতে বুঝতে কোনো প্রবলেম না হয়। ওটা হচ্ছে ওই যোগের জন্য। আচ্ছা, সো দেখো ভাই, যেটার কথা বললাম, এখন আমরা যে এখানে 6টা ইলেকট্রন আছে ডিতে, এই যে ডিতে কয়টা ইলেকট্রন থাকবে? 6টা। সো 6টা ইলেকট্রন দেই, চলো এই যে 1 দিলাম, 2 3 4 5 এবং আরেকটা 6টা ইলেকট্রন হয়ে গেল। ওকে, এসে তো ইলেকট্রন নাই, পি এর ভিতরেও কোনো ইলেকট্রন নাই। এখন এখানে যে আমার সায়ানাইড বাবাজি এসে যুক্ত হয়েছিল, সে আসলে কিভাবে যুক্ত আছে? ধরে নাও যখন আমার সায়ানাইড আসে, সায়ানাইড কি আমাদের শক্তিশালী লিগ্যান্ড ছিল নাকি ছিল না? অবশ্যই শক্তিশালী লিগ্যান্ড ছিল। সো শক্তিশালী একটা লিগ্যান্ড আসলে যদি ইলেকট্রনগুলো মার্জ হওয়ার কোনো সুযোগ থাকে, মার্জ হয়ে যাবে। যদি ইলেকট্রনগুলো মার্জ হওয়ার কোনো সুযোগ থাকে, কি হয়ে যাবে? মার্জ হয়ে যাবে। তার মানে এই যে এইখানে এই ইলেকট্রনটা, মনে করো এই ইলেকট্রনটা যদি এখানে আসে, এই ইলেকট্রনটা যদি এখানে আসে, তাহলে কি এই দুইটা ফাঁকা হয়ে যায় না? ফাঁকা হয়ে যায়, এবং ওইটাই ঘটে। এই যে দেখো এখানে চলে আসলো, এবং এই দিলাম, এখানে চলে আসলো। এবার এই সায়ানাইড এসে কি করবে? এই সায়ানাইড এসে তার লন পেয়ার একজন ইলেকট্রন এখানে দিবে, আরেকটা সায়ানাইড এসে কোথায় দিবে ভাই? এখানে দিবে। আবার আরেকটা সায়ানাইড এসে কোথায় দিবে? এখানে দিবে। আরও সায়ানাইড কয়টা টোটালে ছিল বলো? সবার সাথে কিন্তু মাইনাস হবে। এখানে দিবে। ক্লিয়ার? দেখছো কেমনে দিবে, কই যাবে? তাহলে এখানে দেখো, এবার সায়ানাইডগুলো এখানে দিল। এই যে এখানে যে ঘটনাটা ঘটছে, এখানে কোন কোন অরবিটালের সাথে সংযুক্তি হয়েছে বলো? ডি হচ্ছে প্রথমে 2টা, তারপরে হচ্ছে এস, তারপরে হচ্ছে পি 3টা। তার মানে এটা সংকরায়ন বলবো আমরা হচ্ছে D2sp3। এটা সংকরায়নটা কি? D2sp3, এটা হচ্ছে এটা সংকরায়ন। ওকে, চৌম্বক ধর্মটা আমি একটু পরে যাচ্ছি। ঠিক সেম ঘটনাটা আমি এর জন্য করি। এখানে যখন আমার 5টা ইলেকট্রন, এই 5টা ইলেকট্রন আসলে থাকতো কিরকম ভাবে বলো? এই যে 1টা 2টা 3টা 4টা 5টা ইলেকট্রন থাকতো। এখন সায়ানাইড যখন চলে আসবে, সায়ানাইড কয়টা টোটালে? 6টা। সায়ানাইড যখন চলে আসবে, তখন বলো সায়ানাইড আসলে এরা কি আর থাকবে? এরা কি আর হচ্ছে যে এরকম ভাবে থাকতে পারে? মার্জ হওয়ার জায়গাগুলো মার্জ হয়ে যাবে না? তার মানে এখানে তার কোনো ইলেকট্রনই থাকলো না, এই দুইটা মিশে যাচ্ছে। তাহলে এখানে ইলেকট্রন ধরো, এই যে এটা দিয়ে দিলাম, এটাও দিয়ে দিলাম। এখানে আমাদের ইলেকট্রনগুলো কোথায় চলে আসলো? এই যে এখানে চলে আসলো একটা, এখানে চলে আসলো একটা, এরকম। সায়ানাইড এখানে দিল, এখানে দিল, এই যে সেম টু সেম। বলতে পারো ভাই এটার পার্থক্য কি ঘটলো? আছে পার্থক্য, যাচ্ছি। আবার এটা তাহলে কি হয়ে গেল আমাদের? D2sp3 হয়ে গেল সংকরায়নটা D2sp3 হয়ে গেল, এটাও D2sp3। ভাই D2 তো sp3 হচ্ছে, পার্থক্য কই হচ্ছে? যাচ্ছি, ধৈর্য ধর একটু, এটাতে চলে যায় আগে, ঠিক আছে? এখানে ডিতে কয়টা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন আছে। বসাও 6টা ইলেকট্রন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ইলেকট্রন। এখানে আসছে কে? আমার তোমার প্রিয় পানি বাবাজি। পানি কি আমাদের সক্রিয় লিগ্যান্ড ছিল? উত্তরটা হচ্ছে না, পানি আমাদের সক্রিয় লিগ্যান্ড ছিল না ভাই। তাহলে একজন সক্রিয় লিগ্যান্ড যদি না আসে, তাহলে কিন্তু এটাকে মার্জ করতে পারবে না। যদি মার্জ করতে না পারে, তাহলে ও কি করবে? ইলেকট্রন যেখানে ফাঁকা থেকে শুরু হয়েছে সেখান থেকে দেওয়া শুরু করবে, ফাঁকাতে দেওয়া শুরু করবে। এই যে দেখো, আমি কিন্তু সন্নিবেশ বন্ধনের মতন তীর চিহ্ন দেখাচ্ছি, এই তীর চিহ্নটাই কিন্তু জরুরি। ফাঁকাতে দেওয়া শুরু করবে। তারপরে এখানে আরেকটা ডি অরবিটাল আছে না? সরি, এখানে কি আছে দেখো তো ভাই? ডি অরবিটাল আছে না? এই ডি অরবিটালটা এরকম ভাবে যুক্ত হচ্ছে। এই ডি অরবিটালের অত বড়টা সম্পূর্ণ আমাদের লাগবে না, ধরো, হ্যাঁ,
বড়টা সম্পূর্ণ আমাদের লাগবে না, ধরে নাও আছে, তো আমাদের 6টা তো পূর্ণ হয়ে যাচ্ছে এখানে, এই যে 6টা তো পূর্ণ হয়ে গেল। এটা হচ্ছে ভাই আমাদের কিন্তু 4p এর পরে 4d, বুঝছো? তাহলে এখানে দেখো sp, s কয়টা, s একটা, p কয়টা, 3টা, d কয়টা, 2টা, sp3d2। এরকম ঘটতেছে কিনা? এই যে দেখো সংকরণের পার্থক্য পাইলা তুমি, সংকরণের পার্থক্য পেয়ে গেলা। শুধু খালি সংকরণেই পার্থক্য পাসনি, আর একটা জটিল জিনিসে পার্থক্য পেয়ে গেছি, সেটা হচ্ছে আমাদের ট্রানজিশনাল মৌল যেটা ছিল বা আমাদের যে অবস্থান্তর মৌল ছিল, তাদের আরেকটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল চৌম্বক ধর্ম। ছিল কি ছিল না? চৌম্বক ধর্ম 3 ধরনের, একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক বা প্যারা ডায়া ফেরো। প্যারাম্যাগনেটিক মানে হচ্ছে অযুগ্ম ইলেকট্রন যদি একটা থাকে, ডি অরবিটালের ভিতরে অযুগ্ম ইলেকট্রন যদি একটা থাকে, সেটা হচ্ছে প্যারাম্যাগনেটিক হবে, মিনিমাম একটা থাকলে। যদি ডি অরবিটালে অযুগ্ম ইলেকট্রন একটার বেশি, 3টা 4টা 5টা থাকে, সেটাকে ফেরোম্যাগনেটিক বলা যায়। ফেরোম্যাগনেটিক অধিক অযুগ্ম ইলেকট্রন, অনেক বেশি আকর্ষণ হবে। ডায়াম্যাগনেটিক কি? অযুগ্ম ইলেকট্রন কোনো থাকা যাবে না, যদি সবগুলো আসলে পেয়ার একে অপরের স্পিনকে নিউট্রাল করে দেয় এরকম ভাবে থাকে, তাহলে সেটাই হচ্ছে আমাদের ডায়াম্যাগনেটিক। তো তোমাকে আমি দেখাই এখানে কি কোনো অযুগ্ম ইলেকট্রন থাকতে পারলো কি পারলো না? উত্তরটা হচ্ছে পারলো না। তার মানে সেটা হচ্ছে আমাদের ডায়াম্যাগনেটিক। দেখো চৌম্বক ধর্ম কিন্তু আমাদের ব্যাখ্যা করা শেষ, এটা আমাদের কি ডায়াম্যাগনেটিক। এখানে কি অযুগ্ম ইলেকট্রন আছে? উত্তরটা হচ্ছে আছে, উত্তরটা হচ্ছে আছে, এই যে একটা অযুগ্ম ইলেকট্রন আছে। তো একটা থাকলে কি এটা ফেরো হবে না প্যারা হবে? প্যারা হবে, তার মানে এটা হচ্ছে আমাদের প্যারাম্যাগনেটিক। বুঝছো ভাইয়া? অনেক কিছু কিন্তু পড়ে ফেলতেছো। এখানে দেখো অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে? 4টা আছে, হুইচ মিনস এটা হবে কোন ম্যাগনেটিক? ফেরোম্যাগনেটিক। ফেরোম্যাগনেটিক। কথা কি ক্লিয়ার নাকি ভেজালাস? ক্লিয়ার না? এই যে দেখো সব কিছু কমপ্লিট করা শেষ এই এক কাহিনীর ভিতরে। বলো পারা যাবে? যেরকম ভাবে পড়ানো হলো, যেরকম ভাবে বোঝানো হলো। অনুরাকৃতি কি? সবগুলো অনুরাকৃতি D2sp3 অথবা sp3d2, তার মানে অষ্টাতলকীয়। 6 হইলে সংকরণ নাম্বার 6 হলে অষ্টাতলকীয় হয়। এটা হচ্ছে তুমি পার্ট 3-এর ভিতরে প্রবাবলি পাবা, 3-এর ভিতরে আশা করি, কারণ দ্বিতীয় পার্টটা হবে হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। তৃতীয় পার্টের ভিতরে আশা করি এটা পাবা, যখন আমরা বন্ধন পড়বো। এই বন্ধনের ভিতরে সংকরণ একটা টপিক আছে, খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টপিক। ওই টপিকের মধ্যে আশা করি এই জিনিসটা পাবা, এই যে এই জটিল মানে যেটার কথা বললাম, এই সংকরণ নাম্বার কত হলে সেটার আকৃতি কেমন হয়, কি হবে না হবে, সবকিছু ইনশাল্লাহ পেয়ে যাবা। তাহলে আশা করি এই জায়গাতে যা যা বলছি এটুকু যদি বুঝতে পারো, ফেয়ার এনাফ। এখন তোমাকে খালি একটা এক্সট্রা যৌগ শিখতে হবে, সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি। এই যে চৌম্বকীয় ধর্ম, এটা আমাদের অলরেডি ডান। ফেরো, প্যারা, ডায়া, ডান। ওকে, স্ট্রং লিগ্যান্ড দেওয়া আছে, ডান। বলে ফেলছি এগুলা উইক লিগ্যান্ড দেওয়া আছে, এগুলা সবকিছু ডান। সংকোচন করতে পারে না, এরকম ভাবে এগুলো ডান করা হয়ে গেছে আমাদের। ওকে, আচ্ছা, ওকে। এরপরে চলো, এই যে এই যৌগ অলরেডি আমাদের ডান না? এটা কি আমাদের দরকার আছে কোনো? ওই যে যা করাইছি না, ওটা তুমি নিজে খাতার ভিতরে করবা। এই যৌগটা আমরা পড়বো, এখন। ওকে, সেই যৌগটা যদি আমরা পড়ি, এটা কিন্তু একটা এক্সট্রা। এবং এখানে আমাদের জটিল আয়নটা কে বলো? এখানে আমাদের জটিল আয়নটা কে? এই আয়নটা কমপ্লিট করেই কিন্তু আমাদের আশা করি আজকের যে পার্ট 1-এর পার্টটা সেটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে জটিল আয়নটা হচ্ছে আমাদের এই নাইট্রোজেন না অ্যামোনিয়া, যেটা সরি ভাইয়া, অ্যামোনিয়া কি আমাদের নিউট্রাল নাকি নিউট্রাল না বলো তো ভাইয়া? অ্যামোনিয়া হচ্ছে আমাদের নিউট্রাল। তাহলে এটা আসলে কি বলো তো? টেট্রাঅ্যামিন কিউপ্রিক আয়ন, কপার 2+, যেহেতু টেট্রাঅ্যামিন কিউপ্রিক আয়ন, টেট্রাঅ্যামিন কিউপ্রিক বা কপার 2 আয়ন, ইচ্ছা তোমার। আর এখানে যেহেতু যৌগটাই লেখা আছে কপার 2 সালফেট, তাহলে প্রথমে যে কাজটা করতে হয়, এখানে তো কপারটা তাহলে 2+ই অবশ্যই, যেহেতু এই হচ্ছে আমাদের নিউট্রাল। তাহলে ওর ইলেকট্রন বিন্যাস করে ফেলতে হবে। কপার 2+ মানে কত? 27। আর্গন নিয়ে নাও ভাইয়া। তারপরে কে আসবে বলো? আর্গন নিয়ে নিলে আসবে হচ্ছে তারপরে 3d9 এবং 4s0 এরকম থাকবে। 4s0-র পরে হয়ে যাবে কি? 4p, তারপরে থাকে হচ্ছে ভাইয়া তোমাদের 4d। এগুলা থাকে, এগুলো তো এক্সট্রা ভাবে রাখতে হবে, ওখানে তো ইলেকট্রন নাই, বাট রাখতে তো হবে। 3d9 আগে ড্র করলাম, এটা হচ্ছে ধরুন আমাদের 3d9। এরপরে আছে হচ্ছে আমাদের 4pটাকে এরকম ভাবে ড্র করো। তারপরে আছে হচ্ছে একটা 4s, ড্র করো এরকম ভাবে। তারপরে এখানে 4d। আচ্ছা, এখানে যে ঘটনাটা ঘটে এটা কিন্তু ইউজুয়াল ঘটনার একটু ব্যতিক্রম ঘটে, আমি তোমাকে আগেই বলে রাখতেছি। এই যে 1 2 3 4 5, 5টা হয়েছে। 1 2 3 4 5টা করে নিয়ে নিলাম। এবারে আমি তোমাকে দেখাই যে ঘটনাটা ঘটে। এখানে কয়টা ইলেকট্রন আছে ভাইয়া বলো? 9টা। দিয়ে দাও 9টা। 1 2 3 4 5
6 7 8 9, 9টা দিয়ে দিলাম। এরপরে এখানে কোনো ইলেকট্রন নাই, এখানেও কোনো ইলেকট্রন নাই। অ্যামোনিয়াটা কি স্ট্রং লিগ্যান্ড নাকি দুর্বল লিগ্যান্ড? আচ্ছা, আমরা যে লিগ্যান্ডের স্ট্রংনেস দুর্বল এটার কথা বলছি না, এটা কিন্তু আসলে কোন যৌগের সাথে কে ব্যবহার হচ্ছে, কোন মোলের সাথে কে ব্যবহার হচ্ছে এর উপর ডিপেন্ড করে চেঞ্জ হতে পারে। যেমন ক্রোমিয়ামের সাথে অ্যামোনিয়া একটা স্ট্রং লিগ্যান্ড, বাট অ্যামোনিয়া সাধারণত একটা উইক লিগ্যান্ড। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, হ্যাঁ, বা এটা জিনিসের এক্সেপশন। আমরা বোর্ড কোশ্চেন 2022-এরটা করতেছিলাম একবার, তখন এরকম একটা টাস্কি খাইছিলাম রীতিমতো, যে ক্রোমিয়ামের সাথে যে অ্যামোনিয়াটা স্ট্রং লিগ্যান্ড, এই জিনিস যদি তুমি না জানো তাহলে ওখানকার এই যে সন্নিবেশ সংখ্যা, ওখানকার জিনিসপত্র যাবতীয় কিছু করতে তুমি কিন্তু ভুল করে দিবা। করে দিবা না? করে দিবা। তো যাই হোক, চলে আসো এবার এই ঘটনাটা কি ঘটে। আচ্ছা, তো তো যে ঘটনাটা ঘটে এখানে, এখানে যে বিষয়টা ঘটবে, এই যে এই 1 নাম্বার ইলেকট্রনটা আছে না, এই ইলেকট্রনটা যেহেতু এই যে এই 4 জনের সাথে কোনো সম্পৃক্ত অবস্থায় থাকতে পারে না, এরা 4 জন সব জোড় বন্ধন করে আছে, একাই মাত্র আলাদা হয়ে আছে। এবং এইখানে প্রায়শই দেখা যায় যে জিনিসটা, সেটা হচ্ছে যে ও এখান থেকে জাম্প করে ওরই যে কোনো একটা জায়গাতে, পি অরবিটালের ভিতরে যে কোনো একটা জায়গার ভিতরে অবস্থান করতে চায়। পি অরবিটালের যে কোনো একটা জায়গার ভিতরে ও এরকম ভাবে অবস্থান করতে চায়। এটা হাজারি স্যারের বইয়ের ব্যাখ্যা যেটা দেওয়া আছে। এই যদি এখান থেকে চলে যায়, তার মানে এক জোড়া ইলেকট্রন এটা এখানে অ্যামোনিয়া দিতে পারবে। এগেন আরেকটা যদি অ্যামোনিয়ার কথা আমরা চিন্তা করি, সে আমার আরেক জোড়া ইলেকট্রন এখানে দিতে পারবে। বাকি অ্যামোনিয়া যেটা কয়টা আছে আমাদের বলো তো, এখানে দিতে পারবে। এই ঘটনাটা ঘটবে না? এই ঘটনাটাই ঘটবে, বুঝছো? দেখো, এমন ঘটনা ঘটবে না? তার মানে এটা আসলে ডি একটা, এস একটা, পি দুইটা, ডিএসপি2, এই বর্ণনাটা ঘটবে, এই বর্ণনাটা ঘটবে। আবার স্যারের বইয়ের ব্যাখ্যার একটা অংশে এরকমও ছিল যে এই যে যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা এখানেও অবস্থান করতে পারে, এখানেও অবস্থান করতে পারে। তাই এই দুই জায়গার ভিতরে অ্যামোনিয়া ইলেকট্রন দিতেই পারে না। তাই আরেকটা যে অ্যামোনিয়া, সেটা হচ্ছে ধরে নাও যদি এখানে ইলেকট্রন না দিতে পারে, এখানে যদি না দিতে পারে, তাহলে এইখানে দিয়ে দিবে। তার মানে সেখানে সেই ক্ষেত্রে হবে কি sp2d। তো যেহেতু হাজারি স্যারের বইয়ের ব্যাখ্যা এটা দেওয়া, তাই আমরা বলবো এটাকে সঠিক হিসেবে নিতে। তাহলে এখানে সন্নিবেশ সংখ্যা 4 হলেও, সন্নিবেশ সংখ্যা 4, তার মানে সংকরায়নটা sp3 হওয়া উচিত, বাট এটা হয় না, এটা একটু ব্যতিক্রম। এটা হয় হচ্ছে sp2d অথবা dsp2। আমরা বলবো হচ্ছে তুমি ইউজ করো হচ্ছে dsp2। এবং এটাকে কিভাবে এটার ব্যাখ্যা করা হয়েছে, এটার ব্যাখ্যা নেওয়া হয়েছিল যে এটার আকৃতি যখন দেখা যায়, ওগুলা তো অষ্টতলকীয় দেখছো, 4 হলে sp3 হওয়া উচিত, মানে একটা সুষম চতুস্থলকীয় হওয়া উচিত। বাট এখানে হয়েছিল এটা হচ্ছে বর্গাকার, সমতলীয় বর্গাকার। ভাইয়া এখানে হয়েছিল হচ্ছে এটা এরকম, মানে এক্স্যাক্টলি এরকম, বুঝছো? সমতলীয় বর্গাকার, সমতলীয় বর্গাকার কাইন্ড অফ। ওকে, তো এখানে যে ঘটনাটা ঘটছিল সেটা হচ্ছে যে এই যে ধরে নাও এটা হলো আমার, ধরো কপার যে আয়নটা, সেটা হচ্ছে কপার 2+টা এখানে, এখানে হচ্ছে H3n, H3n, NH3, NH3, এখান থেকে এই, এখান থেকে এই, এখান থেকে এই, এখান থেকে এই, এই যে এক জোড়া করে ইলেকট্রন দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, এরকম একটা বর্গাকার অবস্থা তৈরি হয়েছে, সমতলীয় বর্গাকার। এখন তুমি বলতে পারো ভাই বর্গাকার, তাও আপনি হচ্ছে রম্বস ইচ্ছা করে আঁকলেন কেন, বর্গই আঁকতেন না। কাইন্ড অফ শেপটা এরকম ছিল, 3D শেপের ভিতরে এই জিনিসটাও বর্গ হইতে পারে। সো দ্যাটস দ্য থিং। ওকে, পারা যাবে না তাহলে এমন। এখন বলো এটা চৌম্বক ধর্ম কি হবে, বলো বলো বলো, চৌম্বক ধর্ম কি হবে? একটা অযুগ্ম ইলেকট্রন থেকে যাচ্ছে না, তার মানে অবভিয়াসলি এটা কি হবে? প্যারাম্যাগনেটিক। ডান, ডান অ্যান্ড ডাস্টেড অ্যাকচুয়ালি যাকে বলে। সো আমাদের পার্ট 1 কিন্তু ভাই ডান। এখন দেখো কোনটি ফেরোম্যাগনেটিক মৌল। ফেরোম্যাগনেটিক মৌল হচ্ছে ওই যে আমাদের ফেকোনি, এই তিনটা করে ফিক্সড ফেরোম্যাগনেটিক মৌল। মাথায় রাখবা ফেকোনি, আমরা এটা সুন্দর মতন মনে রাখতে পারি। ফেকোনি, এদের দিয়ে চুম্বক পদার্থ তৈরি করা যায়, চুম্বকে কনভার্ট করা যায় এদেরকে। তাহলে ফেকোনির ভিতরে কে আছে? একমাত্র কোবাল্ট আছে। টান। কোন মৌলটি প্যারাম্যাগনেটিক নয়? প্যারাম্যাগনেটিক নয় জিঙ্ক, ডায়াম্যাগনেটিক। তার মানে এই প্যারাম্যাগনেটিক না। জিঙ্ক ডায়াম্যাগনেটিক কেন বলতেছি? কারণ জিঙ্কের যদি ইলেকট্রন বিন্যাস দেখো, জিঙ্ক দেখো তো কত, 30 না? সো 3d10 4s2। কোন অযুগ্ম ইলেকট্রন কি আছে ভাই বলো তো? কোন অযুগ্ম ইলেকট্রন আছে? নাই। তার মানে জিঙ্ক হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ডান। ওকে, এখানে আসো দেখো নিচের কোনটি রঙিন যৌগ? রঙিন যৌগ কোনটা? অবস্থান্তর মৌল দ্বারা গঠিত যৌগই রঙিন যৌগ হবে। জিঙ্ক সালফেট না, স্ক্যান্ডিয়াম সালফেট না, অ্যালুমিনিয়াম সালফেট না, নিকেল সালফেট ইয়েস, ইয়েস নিকেল সালফেট।
তার মানে রাইট অ্যান্সারটা কোনটা? নিকেল সালফেট। ওকে, এরপরে যে এখানে এখানে যেগুলো আছে সেগুলো সব তোমাদের জন্য এইচডব্লিউ, এটা কমপ্লিট করবা। মানে এগুলো অলরেডি আমাদের ডান করা আছে, এটা আমরা না কমপ্লিট করে এখানে এগোই নাই। এরপরেই চলে যাব হচ্ছে আমরা আমাদের পর্যায়বৃত্ত ধর্ম, এটা হচ্ছে আমাদের পার্ট 2 এর ভিতরে। চলো আমরা আমাদের পর্যায়বৃত্ত ধর্ম কই ভাইয়া, এই যে এটা হচ্ছে আমাদের পার্ট 2 এর ভিতরে। সো তোমরা যারা পার্ট 1 টোটালটা কমপ্লিট করলা, অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। ওকে, নেক্সট ক্লাসে এসে এই জায়গাটাতে খালি ওয়েলকাম লিখে ফেলবো, এই হচ্ছে কথা, এই হচ্ছে আমার টার্গেট। ওকে, সো অনেক অনেক থ্যাংক ইউ। আমাদের আসলে এটুকু ডান। এবার পার্ট 2 এর ভিতরে আমরা যাব, এখান থেকে আমাদের শুরু হবে কোনটা ভাই বলো তো? পার্ট 2টা। আর তারপরে আরেকটা লাগবে আমাদের পার্ট 3, তাহলে আমাদের ডান, আমাদের সেই মৌলের পর্যায়বৃত্ত ধর্ম একটা হাতির সমান চ্যাপ্টার ইনশাল্লাহ ডান হয়ে যাবে। ওকে, আচ্ছা, সো সবাই অনেক অনেক ভালো থাকো, ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাদের পার্ট 2টার মধ্যে।